আসসালামু আলাইকুম। আমি ডাক্তার পাভেল আজম। আজকে আপনাদের বায়োস্ট্যাটিস্টিক নিয়ে কথা বলবো। খুব বেশি কথা বলবো না। আপনাদের আর 3 সপ্তাহ পর পরীক্ষা। খুবই ক্রিটিক্যাল সময়। এই সময়টা পার করা সব থেকে কঠিন। এতদিন প্রিপারেশন নিছেন হাসতে খেলতে, বাট এই সময়টা ধরে রাখা, প্রিপারেশন বা প্রিপারেশন গোছানো, পড়াগুলো কনসাইজ করা, ঠিক আছে, খুবই একটা ক্রিটিক্যাল মোমেন্ট এই 3 উইকস। প্রপার ইউটিলাইজেশন যদি না করতে পারেন এই 3 সপ্তাহ, তাহলে বিগত 6 মাসে আপনারা যা পড়ছেন এগুলো কিন্তু আলটিমেটলি কোনো কাজে আসবে না। সো এই অল্প সময়ে আপনাদের টার্গেট থাকবে যে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা, বিভিন্ন ধরনের আপনার টপিক, বড় বড় টপিকগুলো কনসাইজ করে নিয়ে আসা, যাতে আপনি খুব সহজেই জিনিসগুলো অ্যান্সার করতে পারেন। কি নোটস, কি পয়েন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে আলাদা করে ফেলা, ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করা, হ্যাঁ, আহ, এই জিনিসগুলোর পিছনে আর কি সময়টা দিতে হবে। তো বায়োস্ট্যাটিস্টিক থেকে আপনাদের গাইনোকোলজিতে 3-4টা কোশ্চেন আসে। তো যে কোশ্চেন গুলো আসে, আহ, যেগুলো পারার মতো, যারা রেগুলার ব্যাচে ছিলেন বা রেগুলার যারা পড়াশোনা করছেন, ক্লাস ক্লাস করছেন, তারা সবাই পারবেন আমার বিশ্বাস। আর যে কোশ্চেন গুলো পারার মতো না, সেটা যদি আপনাকে আমি বায়োস্ট্যাটে শিট খুলে দিই, তবুও অ্যান্সার করে আসতে পারবেন না, ঠিক আছে। সো এটা নিয়ে খুব বেশি আপনারা প্যানিকড হবেন না, বেশি সময় দেবেন না। আমি খুব লিমিটেড কিছু কথা বলবো, লিমিটেড কিছু জায়গা দেখাবো আপনাদের, যে জিনিসগুলো দেখতেই হবে, ঠিক আছে। যদি মিনিমাম এই জায়গাগুলো দেখেন, বায়োস্ট্যাটিতে 4টা যদি কোশ্চেন আসে বা 3টা কোশ্চেন আসলে, ঠিক আছে, যদি কমন কোশ্চেন হয়, ঠিক আছে, যেরকম কোশ্চেন হয় রেগুলারলি, সেরকম হলে আপনি সবগুলো অ্যান্সার করে আসতে পারবেন। আর যদি আনকমন দিয়ে দেয়, সেটা তো বললাম, শিট সমাধান করে আসলেও আপনি বা শিট খুলে দিলেও অ্যান্সার করতে পারবেন না, ঠিক আছে। সো আমি একটু দেখি আমাদের বায়োস্ট্যাটিস্টিক থেকে আসলে ফোকাস টপিক কোনগুলো বা কোনগুলো আমাদের জন্য জরুরি, আমাদের বলতে গাইনির জন্য জরুরি। আমি এখানে কিছু জিনিস মার্ক করে রেখেছি, রেড কালার দিয়ে যে জিনিসগুলো আমি মার্ক করে রেখেছি। আমার যেটা অবজারভেশন, আমার যেটা অ্যানালাইসিস, ঠিক আছে, সেটা হচ্ছে এই 3টা কোশ্চেন আপনারা এবার পেতে পারেন। নট শিওর, আমি বলছি পেতে পারেন। ডাটা ভ্যারিয়েবল থেকে একটা কোশ্চেন আপনারা এবার পেতে পারেন, স্টাডি ডিজাইন থেকে একটা, হাইপোথিসিস টেস্টিং থেকে বা টেস্ট অফ হাইপোথিসিস, এইখান থেকে, এই 3টা জায়গা থেকে যে 3টা কোশ্চেন হয় বায়োস্ট্যাটিতে, এই 3টা জায়গা থেকে আপনারা এবার কোশ্চেন পেতে পারেন। স্যাম্পলিং টেকনিক থেকে এখানে জুলাই 24-এ কোশ্চেনটা চলে আসছে, লাস্ট যে পরীক্ষাটা হলো, ঠিক আছে। প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন, এখান থেকেও কোশ্চেন আহ, চলে আসছে বা কম আসে, ঠিক আছে। আরেকটা জায়গা যেটা আম, মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোশ্চেন হয়, মেজারমেন্ট অফ লোকেশন, এই জায়গা থেকে হতে পারে, এই 3টার সাথে এই জায়গা। আর বাকিগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। আমরা একটু দেখি, হ্যাঁ, যে আসলে বায়োস্ট্যাট আমরা কোথায় কতটুকু পড়বো, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, যেটা হচ্ছে 17 সালে কোশ্চেন, ঠিক আছে। আমি কোনো সেশন বলতেছি না, 17 সালের একটা কোশ্চেন, যেখানে আসছিল কম্পারিজন বিটুইন মোর দেন টু গ্রুপ। এই কোশ্চেনের টপিকটা কেউ বলতে পারবেন যে আসলে কোন টপিক থেকে কোশ্চেনটা হয়েছে? এনিওন? হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিস হাইপোথিসিস। টেস্টিং, ভেরি গুড। হাইপোথিস টেস্টিং, আমি হাইপোথিসিস টেস্টিং সবার আগে এনেছি এই কারণেই, বায়োস্ট্যাট শীট আপনারা শুরু থেকে শুরু করেন, আপনারা ডাটা থেকে শুরু করেন, স্যাম্পলিং ভ্যারিয়েবল এই পর্যন্ত যেতে যেতে স্টাডি ডিজাইন পর্যন্ত অনেকে পৌঁছায়, এরপরে কিন্তু আর কেউ পৌঁছাইতে পারে না। হাইপোথিস টেস্টিং আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ, বাট সেই পর্যন্ত পৌঁছানোর আগেই বায়োস্ট্যাট পড়ার ধৈর্য অনেকে হারায় ফেলে। এই কারণে আমি এই টপিকটা আর কি সামনে নিয়ে এসেছি। দেখেন এইখানে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে টেস্ট অফ সিগনিফিকেন্স বা হাইপোথিসিস টেস্টিং থেকে, ঠিক আছে। 17 সালে, 18 সালে আরেকটা কোশ্চেন আসছে। হ্যাঁ, 18 সালে আরেকটা কোশ্চেন, 17 সালে আরেকটা কোশ্চেন, আমি সেশন উল্লেখ করতেছি না। এখানেও দেখেন টু গ্রুপস অফ পিপুলের ভিতরে কি করতে হবে, তাদের ব্লাড কোলেস্টেরল লেভেল নিয়ে আর কি কম্পারিজন করা হয়েছে, স্যাম্পল হয়েছে 2000, ঠিক আছে। সেম টপিক, ঠিক আছে, সেম টপিক। আপনারা দেখেন জায়গাগুলো কোথায়। 18 সালে আর একটা কোয়েশ্চেন এসেছে, আমি সেশন বলতেছি না, 18 সালে টু ড্রাগ টেস্টেড আপন টু গ্রুপ অফ পিপল, সেম টপিক। 18 সালে, 18 সালে আর একটা কোয়েশ্চেন, স্যাম্পল সাইজ নিয়ে কোয়েশ্চেনটা হয়েছে, ঠিক আছে। স্যাম্পল সাইজ লেস দেন 30 হলে আমরা কি কি টেস্ট চিন্তা করতে পারি, ঠিক আছে। ওকে, 24-এ, 18 পর 5 বছর গ্যাপে 24-এ একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে জেড টেস্ট থেকে। এটা হচ্ছে 24শে জানুয়ারির একটা কোশ্চেন, ঠিক আছে। তো আমরা দেখতেছি হাইপোথিসিস টেস্টিং থেকে আমাদের কোশ্চেন আসা শুরু হয়েছে, ঠিক আছে। 18 সালের পরে একটা গ্যাপ ছিল,
24-এ আসছে। আমার যেটা অ্যানালাইসিস, আমার আশা যে এবার আপনারা জানুয়ারি 25-এ একটা কোশ্চেন পেতে পারেন, ঠিক আছে, হাইপোথিসিস টেস্টিং থেকে। হাইপোথিসিস টেস্টিং থেকে যে কোশ্চেন গুলো এসেছে, এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে হলে আসলে আমার বায়োস্টেট কতটুকু পড়তে হবে। আমি যদি বলি যে এই যে কোশ্চেন গুলো এসেছে, আমি যেগুলো দেখাইলাম আপনাকে কোশ্চেন, এই কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য আপনাকে বায়োস্টেটের 10 মিনিটের পড়া পড়তে হবে, জাস্ট 10 মিনিট। এর পিছনে আপনাকে সময় দিতে হবে। সময়টা আপনি কোথায় দিবেন? এই টপিকের উপরে সময়টা দিবেন একটু। জাস্ট কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমাদের হাইপোথিসিস টেস্টিং আছে কি কি। হাইপোথিসিস টেস্টিং জাস্ট 10 মিনিটের আপনার এখানে পড়া পড়তে হবে, ঠিক আছে। দুই ধরনের টেস্ট করে, অনেক ধরনের টেস্ট আছে, ঠিক আছে। ডাটা ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করি। এ বাদে আরো দুইটা ক্যাটাগরি আছে, সেগুলো আমরা যাচ্ছি না। একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। জাস্ট দুইটা নাম। প্যারামেট্রিক টেস্ট যেটা আমরা কোয়ান্টিটেটিভ ডাটা, নর্মাল ডিস্ট্রিবিউশন, এই দুইটা আর কি তার প্রিকন্ডিশন, ঠিক আছে, ক্ষেত্রে করি। আর নন প্যারামেট্রিক বাকি যত ডাটা আছে সেগুলোর ক্ষেত্রে করি। সেটা কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটিভ ডাটা যেটা স্কুইড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এই তো এইখান থেকে এই চারটা কথা আপনাকে আমি মনে রাখতে বলবো। হুম। আর এ বাদেও প্যারামেট্রিক টেস্টের ভিতরে কয়েকটা এক্সাম্পল আছে, এগুলো আপনারা সবাই জানেন যারা রেগুলার ছিলেন, ক্লাস করছেন, তারা জানেন। টি টেস্ট, এফ টেস্ট। টি টেস্টের আর একটা দেখা যাচ্ছে ভ্যারিয়েশন, এটা হচ্ছে জেড টেস্ট। স্যাম্পল সাইজের উপর ডিপেন্ড করে আমরা এটা কখনো টি টেস্ট কখনো জেড টেস্ট বলি, ঠিক আছে। এরপরে পেয়ারসন কোরিলেশন টেস্ট আমি পড়তে বলবো না কখনো, রিগ্রেশন টেস্টও কখনো পড়তে আমি বলবো না, ঠিক আছে। সো দেখেন প্যারামেট্রিক টেস্টের ভিতরে টি টেস্ট, এফ টেস্ট, ঠিক আছে, বা টি টেস্ট বা জেড টেস্ট, এফ টেস্ট। আর এখানে আমরা কি পাইতেছি? কোয়ালিটেটিভ ডাটা, কোয়ান্টিটিভ ডাটা উইথ স্কুইড ডিস্ট্রিবিউশন। এক্ষেত্রে আমরা করতেছি নন প্যারামেট্রিক টেস্ট। এই এক্সাম্পল গুলো মুখস্থ করা একটু কঠিন, নামগুলো যেহেতু টাফ, মনে থাকে না মুখস্থ করার পরেও। সো এই এক্সাম্পল গুলো আমি মুখস্থ করতে আপনাদের বলবো না, আপনারা জাস্ট টি টেস্ট আর এফ টেস্ট এই দুইটা শব্দ মনে রাখলেই আমার বিশ্বাস কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। তো জিনিসটা কি যে স্টুডেন্ট টি টেস্টের যে ফ্যাক্ট, এখানে দুইটা ফ্যাক্ট কাজ করে। আমরা এখানে দুইটা গ্রুপের ভিতরে করি, দুইটা গ্রুপের ভিতরে আর কি টেস্টটা করি। তো দুইটা গ্রুপ যেটা আমরা চুজ করতেছি সেটা সেম গ্রুপ হতে পারে, ঠিক আছে, আবার আলাদা ডিফারেন্ট গ্রুপ হতে পারে, ঠিক আছে, ডিফারেন্ট গ্রুপ হতে পারে, তাই না? দুইটা গ্রুপ সেম গ্রুপ হতে পারে, ডিফারেন্ট। যদি সেম গ্রুপ হয় বা ডিফারেন্ট গ্রুপ যদি হয়, যেমন এখানে সেপারেটের কথা লেখা আছে, সেপারেট গ্রুপ, সেটাকে আমরা বলে আনপেয়ার টি টেস্ট, সেপারেট গ্রুপ যদি হয়, ঠিক আছে। আর যেটা সেম গ্রুপ যদি হয় সেটাকে আমরা কি বলি? সেম গ্রুপ, সেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট গ্রুপ বা পেয়ার টি টেস্ট, ঠিক আছে। এই আর কি। তো টি টেস্ট আমরা যেটা পাইতেছি, টি টেস্ট হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। সেটা আমরা কোয়ান্টিটেটিভ ডাটা যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড তাদের ক্ষেত্রে করে থাকি। তো এটা একটা হচ্ছে আনপেয়ার্ড হতে পারে, আর একটা হচ্ছে পেয়ার্ড হতে পারে। আনপেয়ার্ড মানে সেম গ্রুপ না, ডিফারেন্ট গ্রুপ। আর পেয়ার্ড মানে হচ্ছে সেম গ্রুপ। তো এই এক্সাম্পলটা আপনাকে একটু বুঝতে হবে যে আসলে আমরা কাদের সেম গ্রুপ বলতেছি আর কাদের ডিফারেন্ট গ্রুপ বলতেছি। এই এক্সাম্পলটা আপনাকে বুঝতে হবে। তো ডিফারেন্ট গ্রুপের এক্সাম্পল বোঝার থেকে সেম গ্রুপের এক্সাম্পল বোঝাটা সহজ, ঠিক আছে। কেমন সহজ? যেমন একই পেশেন্টের ডিফারেন্ট টাইমে যখন আপনি ডাটা কালেকশন করেন কোন একটা ভ্যারিয়েবলের উপর বেস করে, একই পেশেন্টের ডিফারেন্ট টাইম আপনি ডাটা কালেকশন করেন কোন একটা ভ্যারিয়েবল বেস করে। যেমন একটা পেশেন্ট এক্সারসাইজের আগে বিপি, এক্সারসাইজের পরে বিপি। একটা সিকেডি পেশেন্টের ক্রিয়েটিন আপনি দেখবেন ডায়ালাইসিসের আগে ক্রিয়েটিন, ডায়ালাইসিসের পরে ক্রিয়েটিন। একটা রোগীর আপনি টেম্পারেচার দেখবেন, একটা ওরাল ক্যাভিটি টেম্পারেচার, একটা এক্সিলারি টেম্পারেচার, ঠিক আছে। এগুলো হচ্ছে সেম গ্রুপ, ঠিক আছে, সেম গ্রুপ অফ পিপল, ঠিক আছে, বা সেম সেম পার্সন, ঠিক আছে, এটা বলতে পারেন। হুম। তো এটা হচ্ছে পেয়ার টি টেস্ট। আবার দেখা গেছে যে একই পার্সনকে আপনি দুইটা ওষুধ দিবেন, দুইটা ওষুধ দিয়ে দেখবেন যে তাদের আউটকামটা কেমন হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পেয়ার টি টেস্ট। আর আনপেয়ার্ড হচ্ছে দুইটা সেপারেট গ্রুপ, টোটাল আলাদা। ওবেস নন ওবেস হতে পারে, সিকেডি নন সিকেডি হতে পারে। তারপরে ওবেস নন ওবেস সেটা তো বললাম, সিকেডি নন সিকেডি, এমআই নো এমআই, এগুলো হতে পারে। টোটালি সেপারেট গ্রুপ, ঠিক আছে। এই হচ্ছে আমার টি টেস্ট। টি টেস্টের পেয়ার টি টেস্ট, আনপেয়ার টি টেস্টের যে এক্সাম্পল এগুলো লাগে। টি টেস্ট আমরা সাধারণত করি যদি আমাদের স্যাম্পল সাইজ 30 নিচে হয়, আর স্যাম্পল সাইজ যদি মোর দ্যান 30 হয় সেক্ষেত্রে আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে জেড টেস্ট। তো আমি যে কোশ্চেনটা আপনাদের দেখাচ্ছি এখন, সেটা হচ্ছে জেড টেস্টে জানুয়ারিতে যে কোশ্চেনটা আসছিল। দেখেন এইখানে যে স্টেম গুলো আসছে, এই স্টেম গুলো আমরা এই যে 5 মিনিট যে কথা বললাম এর ভিতরে যে কয়টা আপনি পারবেন সে কয়টাই পারবেন। আপনাকে যদি আমি এই বায়োস্টেট শীটটা খুলে দিই, এই স্টেম গুলো সব কিন্তু আপনি পাবেন না। সো যে স্টেম গুলো আপনি পাইতেছেন না, সেই স্টেম গুলো নিয়ে আপনি
এই মুহূর্তে কোনো চিন্তা করবেন না। আমি শুরুতে একটা কথা বলছি, যদি নর্মাল কোশ্চেন হয়, রেগুলার কোশ্চেন হয়, যে কোশ্চেন আসবে আপনি এই রেগুলার পড়ার ভিতর থেকে অ্যান্সার করে আসতে পারবেন। আর যদি কোশ্চেন টাফ করে তাহলে আপনি চাইলেও অ্যান্সার করে আসতে পারবেন না। সো টাফ কোশ্চেন নিয়ে আমরা বায়োস্ট্যাটিস্টিকের ক্ষেত্রে কোনো ধরনের কোনো চিন্তা করব না। দেখেন জেড টেস্টে আমরা বলছি স্যাম্পল সাইজ মোর দ্যান 30 হবে, তাই না? এখানে লেস দ্যান 30 আমরা একটা স্ট্যাম্প পেয়ে গেছি এই 5 মিনিটের পড়া থেকে, ঠিক আছে? দুইটা গ্রুপের ভিতরে কম্পারিজন এটাও আমরা পেয়ে গেছি, ঠিক আছে? দ্যাটস ট্রু। বাকি যে জিনিসগুলো, যে র্যান্ডম স্যাম্পলিং নাকি সিম্পল প্রসিডিউর নাকি স্যাম্পল টেকেন এট এ টাইম, এগুলো কোথাও লেখা নাই, এটার কোথাও লেখা নাই, ঠিক আছে? সো এই জিনিসগুলো দেখেন, এখানে দুইটা স্টেম আপনি কমন পাইছেন, বাকিগুলো কিন্তু আপনি মোরাল লেস করে বা আপনার যে হাইপোথিসিস সেটা অ্যাপ্লাই করে অ্যান্সার করে আসতে পারেন। আমরা স্যাম্পলিং র্যান্ডম নন র্যান্ডম যে কোনো একটা করতে পারি, প্রসিডিউর ডেফিনেটলি সিম্পল, স্যাম্পল টেকেন এট এ টাইম, কখনোই একটা সময় সব স্যাম্পল কালেক্ট করে না, ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম স্যাম্পল কালেক্ট করে, সো এটা ফলস, ঠিক আছে? তো এগুলো চিন্তার ব্যাপার, ঠিক আছে? সো এ বাদেও যে কোশ্চেনগুলো আগে আসছে সেগুলো আপনারা সবই পারবেন, এগুলো আর কি বলার কিছুই নেই। সো আমি যেটা আপনাদের মেসেজ দিতে চাচ্ছি এই রিভিউ ক্লাস থেকে, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিকের ব্যাপারে, যে আমি যতটুকু বলতেছি, আমি যতটুকু আপনাদের দেখাচ্ছি, এইগুলো আপনারা 100% কাভার করেন। এর বাইরে যদি টাফ কোনো একটা স্টেম আসে, সেটা আপনাকে শীট খুলে দিলেও আপনি অ্যান্সার করে আসতে পারবেন না, ঠিক আছে? সো হাইপোথিসিস টেস্টিং থেকে এর বাইরে আমরা খুব বেশি কিছু পড়বো না, ঠিক আছে? এতটুকুই জানবো অ্যানোভা টেস্ট কয়জনের ভিতরে করি, আর টি টেস্ট আমরা কয়জনের ভিতরে করি, এদের প্রিকন্ডিশন কোনগুলো। না, দুইটা আলাদা, জেড টেস্ট আর প্রপোর্শন অফ জেড টেস্ট আলাদা, ঠিক আছে? হ্যাঁ, জেড টেস্ট তো প্যারামেট্রিক টেস্ট, ঠিকই তো আছে, জেড টেস্ট তো প্যারামেট্রিক টেস্ট। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো এই হচ্ছে ফ্যাক্ট। তো এখান থেকে আমরা এতটুকু পড়বো, অ্যানোভা টেস্ট আমরা জানি, অ্যানোভা টেস্ট কি জিনিস। অ্যানোভা টেস্ট আমরা মোর দ্যান 3 গ্রুপ, গ্রুপ যখন আমরা দুইটার বেশি হয় সেক্ষেত্রে আমরা অ্যানোভা টেস্টটা করি, ঠিক আছে? হ্যাঁ, কাই স্কোয়ারের স্যাম্পল সাইজ লেস দেন 30, আমি আসতেছি কাই স্কোয়ারে, ওটাও বলবো আমি, ঠিক আছে? আচ্ছা, কম্পারিজন অ্যামং মোর দেন 2 গ্রুপ, হ্যাঁ, দুইটার বেশি গ্রুপ আর তিনটা গ্রুপের ভিতরে করলে, তিনটা গ্রুপ যে কোনো কিছু, ডক্টর, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার, হ্যাঁ, লয়ার হতে পারে। এখানে যে জিনিসটা আসে না এখন পর্যন্ত গাইনিতে, সেটা হচ্ছে অনওয়ে অ্যানোভা, টু এ অ্যানোভা। কিন্তু এই অনওয়ে অ্যানোভা, টু এ অ্যানোভা নিয়ে অন্য ডিপার্টমেন্টে কিন্তু কোশ্চেন অলরেডি চলে আসছে, সার্জারিতে কোশ্চেন আসছে বা পেডিয়াট্রিক্সে কোশ্চেন আসছে, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি যেটা বলতেছি এটা শুনেন, এরপরে যদি কোশ্চেন থাকে তারপরে করেন, আমি কাজ করে এখন আসি নাই, হ্যাঁ? ওকে, এক্সাম্পল যেটা বলতেছিলাম, ডক্টর, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচারিস্ট, লয়ার, ঠিক আছে? তো এখন পর্যন্ত যেটা আসেনি সেটা হচ্ছে অনওয়ে অ্যানোভা, টু অ্যানোভা, ঠিক আছে? তো অনওয়ে অ্যানোভার যে ব্যাপারটা, সেটা হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে, এখানে শুধুমাত্র কম্পারিজন করছে ব্লাড প্রেশার নিয়ে, ঠিক আছে? শুধুমাত্র কম্পারিজন করছে ব্লাড প্রেশার নিয়ে, জাস্ট একটা ভ্যারিয়েবল ব্লাড প্রেশার নিয়ে কম্পারিজন করছে, ঠিক আছে? এখানে যদি ব্লাড প্রেশার প্লাস আরেকটা যে কোনো একটা ভ্যারিয়েবল দিত, ব্লাড প্রেশার বা বডি ওয়েট, হ্যাঁ, ব্লাড প্রেশারের সাথে এইজ দিত, ব্লাড প্রেশারের সাথে যদি আরো যে কোনো একটা ভ্যারিয়েবল, হাজার হাজার ভ্যারিয়েবল আছে, লাখ লাখ ভ্যারিয়েবল আছে, যে কোনো একটা ভ্যারিয়েবল অ্যাড করে দিত, তাহলে এটা টু এ অ্যানোভা হইতো, ঠিক আছে? তো অন এ অ্যানোভা মানে একটা ভ্যারিয়েবল থাকবে, টু এ অ্যানোভা মোর দ্যান অন ভ্যারিয়েবল, ঠিক আছে? এই হচ্ছে অ্যানোভা টেস্ট। অ্যানোভা টেস্ট থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন ফেস করতে হয়েছে। তো যেটা নিয়ে আপনারা মেসেজ করতেছেন সেটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট। কাই স্কয়ার টেস্ট থেকে আপনাদের গাইনির জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত একটা মাত্র কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে 19-এ। কাই স্কয়ার টেস্ট থেকে যে কোয়েশ্চেন গুলো এসেছে, ঠিক আছে, বা যে কোশ্চেনটা এসেছে এর যে স্টেম, এই স্টেমটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা যে 5 মিনিট বা 10 মিনিটের যে ডিসকাশনটা এই মুহূর্তে করলাম, সেখান থেকে আমরা কতটা স্টেম কমন পাইতেছি। দেন কাই স্কোয়ার টেস্ট ডেফিনেটলি নন প্যারামেট্রিক, কারণ আমরা প্যারামেট্রিকের ভিতরে পড়িনি, ঠিক আছে? এটা ভ্যারি করে পপুলেশন টু পপুলেশন, পপুলেশন ভ্যারি করে, এটা এই স্টেমটা আমাদের কাছে আনকমন। দেখেন, কাই স্কোয়ার টেস্ট হচ্ছে কোয়ালিটেটিভ ডাটার জন্য করা হয়, কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে কিন্তু কোনো মিন মিডিয়ান এগুলো থাকে না। কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে মোড থাকে, ঠিক আছে? কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে কিন্তু মিন মিডিয়ান থাকে না। আমরা কোয়ালিটেটিভ ডাটার সেন্ট্রাল ভ্যালু বা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার জন্য মোড ইউজ করি, ঠিক আছে? কোয়ালিটেটিভ ডাটা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার জন্য মোড ইউজ করি, ওকে? আচ্ছা, ফ্রিকোয়েন্সি মোর দ্যান 30 না, অ্যাকচুয়ালি এর ফ্রিকোয়েন্সি হয় লেস দ্যান 30, ঠিক আছে? লেস দ্যান 30 ফ্রিকোয়েন্সি হয়, হ্যাঁ?
কাই স্কয়ার টেস্টের ক্ষেত্রে। সো এইখানে যে জিনিসটা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি কাই স্কয়ার নাও পড়ে থাকেন তাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ৩টা স্টেম আপনি কমন পেয়ে যাচ্ছেন। বাকি যে স্টেম গুলো আছে এক্সপোজার, ডিফারেন্স বা কম্পেয়ার কে এফেক্ট আদৌ করে কিনা এটা শীটের কোথাও লেখা নেই। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি মোর দ্যান 30 কিনা এটাও শীটের কোথাও লেখা নেই। সো আপনাদের জন্য মেসেজ হচ্ছে যে আমরা যতটুকু জানছি বায়াস টেস্ট থেকে যতটুকু পড়তেছি এতটুকুই আমাদের জন্য পরীক্ষা ব্যাটেল করার জন্য এনাফ। শুধু আপনাকে একটু কেয়ারফুলি স্ট্র্যাটেজিক্যালি কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। একবারে এখান থেকে কোশ্চেন আসছে দেখেন। এখানে কাই স্কয়ার টেস্ট নিয়ে যে কথাগুলো বলা হয়েছে অ্যাসোসিয়েশন বিটুইন টু অর মোর কোয়ালিটেটিভ ডাটা, কোয়ালিটেটিভ ডাটা বা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের জন্য আমরা যে সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার টেকনিকটা ইউজ করি সেটার নাম হচ্ছে মোড। ঠিক আছে? ওকে, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। করি আচ্ছা 100%, হ্যাঁ এখানে ফ্রিকোয়েন্সি 30 হলে বেটার হয়, মোর দেন 30ও করা যায়। ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে আমার হাইপোথিসিস টেস্টিং। তাহলে হাইপোথিসিস টেস্টিং থেকে বা টেস্ট অফ হাইপোথিসিস থেকে আমরা এতটুকু পড়বো, এর বাইরে কিছু পড়বো না। এরপরে দেখি আমরা আর কি কোশ্চেন, আরেকটা আমরা টপিকে ঢুকবো এখন এই মুহূর্তে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন হচ্ছে ওরাল পিল ইনটেক অ্যাসোসিয়েট উইথ ডেভেলপিং সার্ভাইকাল ক্যান্সার। আচ্ছা, আর এইজ অফ ম্যারেজ ইজ এ রিস্ক ফ্যাক্টর কনফাউন্ডিং ভ্যারিয়েবল কোনটা? তার মানে ডাটা ভ্যারিয়েবল থেকে কোশ্চেন আসছে 17 সালে। ঠিক আছে, 19-এ একটা কোশ্চেন আসছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল কোনগুলো, এটা 19-এর একটা কোশ্চেন, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল কোনগুলো। 20-এ একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, ইন কেস অফ কোয়ালিটেটিভ ডাটা, এটা হচ্ছে মিক্সড একটা কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনে অ্যান্সার করতে হলে আপনাকে ডাটা প্রেজেন্টেশন মেথড সম্পর্কে জানতে হবে, হাইপোথিসিস টেস্টিং সম্পর্কে আপনাকে জানতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 20-এর একটা কোশ্চেন। 21-এ একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা কি ধরনের ডাটা, এখান থেকে একটা কোশ্চেন আসছে। এরপরে 21-এ আর একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে জাস্ট ভ্যারিয়েবলের ডেফিনিশন থেকে ক্যারেক্টারিস্টিক অর অ্যাট্রিবিউট অফ এ পার্সন অর অবজেক্ট দ্যাট টেকস অন ডিফারেন্ট ভ্যালু ডিফারেন্ট পার্সন অর অবজেক্ট। হ্যাঁ, যে ক্যারেক্টারিস্টিকটা ভ্যারি করে পার্সন টু পার্সন সেটাকে আমরা কি বলি, ভ্যারিয়েবল বলি ডেফিনেশন থেকে। 22-এ একটা কোশ্চেন আসছে রিগার্ডিং কন্ট্রোল হুইচ করে, এগুলো আমরা ক্লাসে বলি। ঠিক আছে, গাইনি ক্লাসে আমরা বলি, এই কোশ্চেনগুলো গাইনি ক্লাসে আমরা এক্সারসাইজ করি। ঠিক আছে, রিগার্ডিং কন্ট্রোল হুইচ কোরিলেট উইথ কনফাউন্ডিং ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে দেখেন এখন পর্যন্ত ডাটা ভ্যারিয়েবল থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, সেই 17 থেকে আপনার 22 পর্যন্ত, মিস হয়েছে শুধু 18 সালে, এখন পর্যন্ত কিন্তু 22-এর পরে আর আসে নাই। ঠিক আছে, তো আমরা আশা করতেছি 25-এ আপনারা এই ডাটা ভ্যারিয়েবল থেকে একটা কোশ্চেন পাবেন, মাস্ট। 25-এ একটা ডাটা ভ্যারিয়েবল থেকে কোশ্চেন পাবেন। কি ধরনের কোশ্চেন পাবেন? যে কোনো ধরনের কোয়ান্টিটিভ ডাটার এক্সাম্পল চাইতে পারে, কোয়ালিটেটিভ ডাটার এক্সাম্পল চাইতে পারে, কোন একটা ভ্যারিয়েবল দিয়ে কি ধরনের ভ্যারিয়েবল এসবে হিসাবে সেটা আসতে পারে। ঠিক আছে, তো ডাটা ভ্যারিয়েবল থেকে আমরা খুব বেশি কিছু পড়বো না, ডাটা ভ্যারিয়েবল কি জিনিস, কি কি টাইপস আছে ডাটা ভ্যারিয়েবলের, এই জিনিসটা আমরা একটু দেখবো। ভ্যারিয়েবল যেটা ক্যারেক্টারিস্টিক ভ্যারি করতে পারে পার্সন টু পার্সন, একটা ব্রড টার্ম কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকবে না, সেটাকে আমরা ভ্যারিয়েবল বলে। আমি শুধু বললাম বিপি, বিপি কত এটা কিন্তু আমি বলি নাই, তাই না? আমি যদি শুধু বলি যে ব্লাড সুগার, আমি শুধু বলি ওয়েট। ঠিক আছে, ওয়েট কত এটা কিন্তু আমি বলি না, আমি শুধু বিপি বলছি, শুধু ওয়েট বলতেছি। এই জিনিসগুলো কিন্তু ভ্যারি করে পার্সন টু পার্সন বা একই পার্সনের বিভিন্ন সময় ভ্যারি করতে পারে। ঠিক আছে, তো বিপি সম্পর্কে যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট একটা ইনফরমেশন দিয়ে দিই, হ্যাঁ কোনো তথ্য দিয়ে দিই যে বিপি হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, বা বিপি হচ্ছে হাইপারটেনসিভ, বা বিপি হচ্ছে হাইপোটেনসিভ, এই বিপি সম্পর্কে যখন কোনো ভ্যালু বা ইনফরমেশন আমি প্রোভাইড করে দিব, সেই ভ্যালু বা ইনফরমেশনকে আমরা বলতেছি ডাটা। ঠিক আছে, তো ভ্যারিয়েবল হচ্ছে একটা ব্রড টার্ম, ভ্যারিয়েবল কোনো স্পেসিফিক ইনফরমেশন আপনাকে দেবে না, ভ্যারিয়েবল আপনার ভ্যারি করে বিভিন্ন পার্সনের ভিতরে পার্সন টু পার্সন। আর ভ্যারিয়েবল সম্পর্কে একটা স্পেসিফিক ইনফরমেশন যদি আপনি দেন, ঠিক আছে, যেটা র মেটেরিয়ালস বলা হয় বায়োস্ট্যাটিস্টিকে, সেটাকে আমরা বলতেছি ডাটা। ঠিক আছে, এই হচ্ছে ভ্যারিয়েবল ডাটার সংজ্ঞা। এখন ডাটা অনেক রকমের আছে, বা অনেক সময় কোশ্চেনে কিন্তু ডাটা ভ্যারিয়েবল একইভাবে আসে। ডাটা অনেক রকমের আছে, অনেক রকমের আমরা পড়তে যাব না। ঠিক আছে, আমরা ডাটা যেগুলো আছে তার ভিতরে বেসড অন ক্যারেক্টারিস্টিক ডাটাকে আমরা যে কয় ভাগে ভাগ করি সেই কয় ভাগটা আমরা পড়বো। বেসড অন ক্যারেক্টারিস্টিক ডাটাকে আমরা কোয়ান্টিটিভ ডাটা হিসেবে ভাগ করি, কোয়ালিটিভ ডাটা। আমার বিশ্বাস এগুলো আপনাদের পড়ানো লাগবে না, আমি জাস্ট আপনারা কোথায় ফোকাস করবেন, যেহেতু সময় খুবই কম। আমি বায়োস্ট্যাটিস্টিক এই সময় আমি আধা ঘন্টার বেশি টাইম স্পেন্ড করতে বলবো না আপনাদের, আধা ঘন্টা 1 ঘন্টা
এর বেশি, ঠিক আছে? তো এখানে আমি যদি 10 মিনিট ডিসকাশন করি এটা নিয়ে, কোয়ান্টিটিভ ডাটা কোয়ালিটিভ ডাটা কি জিনিস, কোয়ান্টিটিভ ডাটা যার একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, তাই না, নাম্বার দিয়ে লেখা যায়, সেগুলোকে আমরা কোয়ান্টিটিভ ডাটা বলছি। আবার কিছু এক্সেপশন আছে, বিএমডিসি নাম্বার, জিপ কোড, তারপরে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, এগুলো নাম্বার থাকা সত্ত্বেও আমরা কোয়ালিটিটিভ বা ক্যাটাগরিক্যালের ভিতরে ফেলে থাকি, ঠিক আছে? তো যাই হোক, অ্যাজ এ হোল আমরা যেটা মনে রাখবো, নিউমেরিক্যাল বা নাম্বার দিয়ে আমরা যেটা লিখতে পারি সেটাকে আমরা কোয়ান্টিটিভ ডাটা বলতেছি, আর যেটা আমরা নাম্বার দিয়ে লিখতে পারি না সেটাকে আমরা ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটিটিভ ডাটা বলে চিহ্নিত করতেছি, ঠিক আছে? তো নাম্বার যেটা, সেটা আমার ভগ্নাংশ হতে পারে, সেটা আমার পূর্ণ সংখ্যা হতে পারে। তো ভগ্নাংশ আকারে যে ডাটাকে আমি প্রকাশ করতে পারি, হাইট, ওয়েট, তাই না, এজ, হ্যাঁ, যেগুলো আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, জাস্ট এক্সাম্পল গুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট, হ্যাঁ। ভগ্নাংশ আকারে যেগুলো আমরা প্রকাশ করতে পারি সেগুলোকে আমরা কন্টিনিউয়াস বলি, আর যেগুলো প্রকাশ করতে হলে আমার পূর্ণ সংখ্যায় ব্যবহার করতে হবে সেগুলোকে আমরা বলি ডিসক্রিট, হোল ইন্টিগ্রালে আমাকে প্রকাশ করতে হবে, সেগুলো আমরা ডিসক্রিট বলি। সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, চেয়ার টেবিলের সংখ্যা হতে পারে, হসপিটালে বেডের সংখ্যা, রোগীর সংখ্যা হতে পারে, তাই না, যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, সেগুলো আমরা ডিসক্রিট বলতেছি, ঠিক আছে। নাম্বারের ব্যাপারটা গেল, কোয়ান্টিটিভ ডাটা। এরপরে যেটা কোয়ালিটিটিভ ডাটা, আমরা কাদেরকে বলতেছি, কোয়ালিটিটিভ ডাটা যেখানে নাম্বার থাকবে না, কয়েকটা এক্সেপশন বাদে, যেটা ক্যাটাগরি থাকবে, ঠিক আছে। তো ক্যাটাগরি যেটা, ক্যাটাগরি হতে পারে র্যাঙ্ক, হতে পারে আনর্যাঙ্ক। র্যাঙ্ক মানে আমি যে ক্যাটাগরিকে র্যাঙ্কিং করতে পারবো, ঠিক আছে, আর আনর্যাঙ্ক হচ্ছে যে ক্যাটাগরিকে র্যাঙ্কিং করতে পারবো না। আনর্যাঙ্ক যেটা, সেটা নাম আমরা দিয়েছি নমিনাল, আর র্যাঙ্ক যেটা সেটা অর্ডিনাল। অর্ডিনাল মানে ইন অর্ডার রেশিও, অর্ডিনাল মানে কি, ইন অর্ডার রেশিও, হ্যাঁ, একবারে সিকোয়েন্স অনুযায়ী সাজানো, ঠিক আছে, সিকোয়েন্স অনুযায়ী সাজানো, এটাকে বলা হচ্ছে অর্ডিনাল। তো আমরা যে র্যাঙ্কিং করতে পারছি, যে ডাটাগুলোকে র্যাঙ্কিং করলে আমাদের কোনো ধরনের এথিক্যাল প্রবলেম হবে না, ঠিক আছে, সেই ডাটাগুলোকে আমরা বলতেছি অর্ডিনাল ডাটা। যেমন আমি যদি বলি যে সেক্সের আমি র্যাঙ্কিং করলাম, মেল আর ফিমেল দিয়ে সেক্সের যদি আমি র্যাঙ্কিং করি, তো এখানে কিন্তু একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়ে যায়, এথিক্যাল প্রবলেম চলে চলে আসে। রিলিজিয়নের যদি র্যাঙ্কিং করি তাহলে একই ধরনের প্রবলেম ফেস করতে হয়। যদি রেসের র্যাঙ্কিং করি তাহলে কিন্তু একই ধরনের আপনার প্রবলেম তৈরি হয়। আবার যদি আমি বিউটি, হ্যাঁ, সৌন্দর্যের র্যাঙ্কিং করি, এটাও কিন্তু করা উচিত না, হ্যাঁ, বিউটি সৌন্দর্যের র্যাঙ্কিং যদি করি তাহলে কিন্তু আমার জিনিসটা আনইথিক্যাল হয়ে যায়, তাই না? ওকে, তো আমরা র্যাঙ্কিং করতে পারবো কাদের, টিউমার গ্রেডিং, পেইন, ফিভার, তাই না, ডেজিগনেশন, তাই না, এই জিনিসগুলো আমরা র্যাঙ্কিং করতে, তো যে ডাটাগুলোকে আমি র্যাঙ্কিং করতে পারতেছি, এরকম অনেক উদাহরণ কিন্তু তৈরি করা যায়। যে ডাটাগুলোকে আমরা র্যাঙ্কিং করতে পারতেছি সেই ডাটাগুলোকে আমরা বলতেছি কি, র্যাঙ্ক ডাটা বা অর্ডিনাল ডাটা। আমরা মেজারমেন্ট স্কেলও এখানে আমার র্যাঙ্কিং মেজারমেন্ট স্কেল বা অর্ডিনাল স্কেল, তাই না, র্যাঙ্কিং স্কেল। ওকে, তো স্কেল অফ মেজারমেন্টের উপরে ডাটা কয়েক ভাগ ভাগ করে, 4 ভাগে, এইটা একটু দেখে নেবেন শীট থেকে, আমি এখানে ইনক্লুড করিনি যেহেতু কোশ্চেন আসেনি তাই। ওকে, আচ্ছা, তারপরে স্কেল অফ মেজারমেন্ট অনুযায়ী 4টা ভাগ আছে, ওই ভাগটা একটু দেখবেন। তো র্যাঙ্ক ডাটা আমরা বলতেছি যেগুলো র্যাঙ্কিং করতে পারে, আর যেটা আনর্যাঙ্ক ডাটা যেটা আমরা র্যাঙ্কিং করতে পারি না, ঠিক আছে। এই জিনিসটা যদি জাস্ট আপনি চিনতে পারেন, জাস্ট যদি আপনি চিনতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি কোশ্চেনগুলোর অ্যান্সার করে আসতে পারবেন। যে কোশ্চেনগুলো এসেছে আমি আপনাদের বলবো, যে কোশ্চেনগুলো বিভিন্ন সময় আসছে সেই কোশ্চেনগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন, একটু অ্যানালাইসিস করেন, দু একটা নতুন স্টেম অ্যাড হয়েছে, ওই দু একটা নতুন স্টেম গুলো একটু অ্যাবজর্ব করেন, আর বাকি কিছুই করা লাগবে না এখান থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে ডাটা ভ্যারিয়েবল বা ডাটা থেকে আমার পড়ালেখা। এর বাইরে আমি ডাটা থেকে যদি পড়তে বলি, সেটা আমি বলবো একটু প্রাইমারি সোর্স অফ ডাটা, ডাটার একটু সোর্সটা একটু দেখবেন। রিসার্চার যেটা নিজে প্রেজেন্ট থেকে কালেক্ট করে, নিজে অবজার্ভ করে, নিজে এক্সপেরিমেন্ট করে, নিজে এক্সপেরিয়েন্স করে, নিজে কাউন্ট করে, ফোকাস গ্রুপ ডিসকাশন থেকে যে ডাটাটা কালেক্ট করা হয় সেটা প্রাইমারি সোর্স। আর সেকেন্ডারি সোর্স হচ্ছে আজিজ সুপার মার্কেট আর নীলক্ষেত, ঠিক আছে। আমাদের বিভিন্ন ধরনের জার্নাল, থিসিস, ডিজার্টেশন, প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার, ঠিক আছে, ফেসবুক, ইউটিউব, যে কোনো জায়গা থেকে আপনি যে ডাটাগুলো কালেক্ট করেন সেগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ ডাটা। এছাড়া ডাটা প্রেজেন্টেশনে কিছু মেথড আছে। প্রেজেন্টেশনের মেথড থেকে অনেক সময় কোশ্চেন আসে, সোর্স গেল, এবার হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনে কিছু মেথড আছে, প্রেজেন্টেশনের মেথড গুলো যদি কেউ না পড়তে চান, কোয়ান্টিটিভ ডাটা প্রেজেন্টেশনে মেথড আছে, কিছু কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্টেশনে কিছু মেথড আছে। যদি কোয়ান্টিটিভ ডাটা প্রেজেন্টেশনে যে 9টা মেথডের নাম আছে সেটা যদি কেউ না পড়তে চান, অ্যাট লিস্ট কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্টেশনের যে 4টা নাম আছে, এই 4টা নাম একটু আপনারা পড়ে রাখবেন দয়া করে, ঠিক আছে। তো কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্টেশন করার যে 4টা নাম, সেই 4টা নাম কি কি, একটা হচ্ছে বার ডায়াগ্রাম, একটা হচ্ছে পাই চার্ট, একটা পিক্টোগ্রাম, আর একটা হচ্ছে হচ্ছে আপনার ম্যাপ ডায়াগ্রাম, ঠিক আছে, পিপিএম, পিপিএম, হ্যাঁ, বার ডায়াগ্রাম, পিক্টোগ্রাম, পাই চার্ট, ম্যাপ ডায়াগ্রাম। এর ভিতরে পাই চার্ট যেটাকে আমরা বলতেছি পাই চার্ট,
পাই চার্ট দিয়ে আমরা পার্সেন্টেজ বা এই কোশ্চেনটা আসছিল পার্সেন্টেজ বা প্রপোর্শন প্রেজেন্ট করে পাই চার্ট দিয়ে, ঠিক আছে, পার্সেন্টেজ বা প্রপোর্শন। এই হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার। এছাড়া নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ রিলেটেড আমি হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি কার্ভটা আপনাদের দেখাবো, ঠিক আছে। তো ডাটা থেকে এইটা সোর্সটা কি, বেসড অন ক্যারেক্টারিস্টিক ডাটা কয় রকমের আছে সেটা তো বললাম। আর ডাটাটা আপনি কিভাবে প্রেজেন্ট করতে পারেন, কোয়ান্টিটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করা যায় আর কোয়ালিটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করা যায়, জাস্ট এতটুকু, ঠিক আছে। এছাড়া ভ্যারিয়েবল থেকে আমাদের বেশ কয়েকটা কোশ্চেন ফেস করা লাগছে। তো ভ্যারিয়েবল থেকে আমরা যে কোশ্চেনগুলো আমরা ফেস করতেছি সেটা হচ্ছে মেইনলি আমাদের এখন পর্যন্ত যে কোশ্চেনগুলো ফেস করছি সেটা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল থেকে। তো কনফাউন্ডিং ভ্যারিয়েবল গাইনোকোলজির জন্য ভিভিআই কনফাউন্ডিং ভ্যারিয়েবল সম্পর্কে 4-5টা তথ্য আপনাদের শিটে দেওয়া আছে, বোল্ড করে দেওয়া আছে শিটে। এই 4-5টা তথ্য একটু দেখতে হবে। এটাকে আমরা এক্সক্লুশন ক্রাইটেরিয়া বলি। এটা হচ্ছে আদার রিস্ক ফ্যাক্টর হিসেবে রেকগনাইজড হয়। হিডেন সেট অফ ভ্যারিয়েবল, তাই না, থার্ড ভ্যারিয়েবল। আর এই কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা কি, আউটকাম ভ্যারিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, আউটকাম ভ্যারিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, ঠিক আছে। আউটকাম ভ্যারিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্টলি এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে এই কনফাউন্ডিং ভ্যারিয়েবল, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা লেকচারে বারবার বলছি, ঠিক আছে, জাস্ট এই জায়গাটা আপনাকে একটু ফোকাস করতে হবে। এছাড়া আমার মনে হয় না ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সম্পর্কে বিস্তারিত আপনাদের কিছু বলা লাগবে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যে কোনো কিছুর কজ ইনপুট রিস্ক ফ্যাক্টর, যেমনটা লেখা আছে এখানে, ঠিক আছে। আর এইগুলোর কারণে যে আউটপুটটা আপনি পাইতেছেন, যেটা আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। তো একটা সিনারিও যদি আমি বলি যে আপনার হচ্ছে এইচটিএন, হ্যাঁ, আর সিকেডি, এই হচ্ছে সিনারিও, এইচটিএন আর সিকেডি। এই সিনারিওতে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে একটু বলেন তো এনিয়ন। হাইপারটেনশন ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, সিকেটি সিকেডি ডিপেন্ডেন্ট। হচ্ছে ডিপেন্ডেন্ট, ভেরি গুড। ডিপেন্ডেন্ট হ্যাঁ, অথবা তো এই হ্যাঁ জিনিসগুলোই চেনার জন্য আর কিচ্ছু লাগে না। এই জিনিসগুলো যদি আপনি চিনতে পারেন, মাশাল্লাহ, পরীক্ষার হলে আপনি বসে জাস্ট ঘাবড়াই যাবেন না। কোশ্চেন দেখে কখনোই ঘাবড়াই যাবেন না। হঠাৎ করে একটা কোশ্চেন দেখে আমাদের হয় কি একটা প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়, কারণ আমাদের ওই পরীক্ষার সময় যে সময় যে টেন্ডেন্সিটা থাকে সেটা হচ্ছে জিরো টলারেন্স নীতি থাকে। এমনটা মনে হয় যে আমি একটাও যেন ভুল না করি, এই জিরো টলারেন্স নীতি থেকে বের হয়ে আসতে হবে। আপনি ভুল করবেন, এটাই স্বাভাবিক। একটা আনকমন একটা কোশ্চেন, আনকমন একটা স্টেম দেখে আমরা কখনোই ঘাবড়াবো না, ঠিক আছে। আমার 70% দরকার, আমার 100% দরকার নাই। ওই ঘাবড়ানোর ফলে কি হয়, আমি যেটা পারতাম সেটাও আর আমি পারি না, আমার টোটাল আউটপুটটা আমি দিতে পারি না, ঠিক আছে। তো পরীক্ষার হলে আপনার আনকমন কোশ্চেন আসবেই, ঠিক আছে, খুবই স্বাভাবিক। কিন্তু আনকমনের থেকে কমন কোশ্চেন আপনি বেশি পাবেন। কমন কোশ্চেন এট লিস্ট 80% কমন কোশ্চেন পাবেন। এগুলো আপনাকে ব্যাটল করতে হবে, এগুলো আপনাকে ফেস করতে হবে, ঠিক আছে। আর আনকমন যেগুলো আছে, চিন্তা করা ব্যাপার কিছু, ব্রেইন স্টর্মিং, চিন্তার খোরাক কিছু জোগানো কোশ্চেন থাকে, সেগুলো আপনি একটু চিন্তা ভাবনা করে দেন। কিন্তু কমন কোশ্চেন গুলো আপনাকে কোনোভাবেই মিস করা যাবে না, ঠিক আছে। এবং আনকমন কোশ্চেন গুলো দেখে ঘাবড়ে যে কমন কোশ্চেন গুলো মিস করা যাবে না, ঠিক আছে। এটা পরীক্ষা মানে শুধু আপনি পড়ে গেছেন যে পরীক্ষা দিচ্ছেন এরকম না। পরীক্ষা মানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর এখানে ইনভলভ থাকে, অনেকগুলো ব্যাপার আপনাকে অনেকগুলো ব্যাপার আপনাকে চেঞ্জ করে পরীক্ষা পাশ করে আসতে হয়, ঠিক আছে। তো যাক, ভ্যারিয়েবল নিয়ে আমি আর বেশি কিছু কথা বলবো না, কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা আপনারা দেখবেন, ঠিক আছে। আহ, ভাইয়া একটা সিনারিও বলবেন, কনফাউন্ডিং ভ্যারিয়েবল দিয়ে চিনতে সমস্যা হয়। আচ্ছা, আপনাকে আমি কোশ্চেনই দেখাই, সিনারিও বলা তো দূরে থাকে, আমি কোশ্চেনই দেখাই। দেখেন, আপনাদের একটা কোশ্চেন আসছিল, এটা হচ্ছে 17 সালের একটা কোশ্চেন, ঠিক আছে। 17 সালে আপনার কোশ্চেন, ওরাল পিল ইনটেক অ্যাসোসিয়েটেড উইথ, ঠিক আছে, ডেভেলপিং। তাহলে ওরাল পিল ইনটেক করছে, আলটিমেটলি তার সিএ সার্ভিক্স হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছে এখানে, এজ অফ ম্যারেজ, তাহলে এজ অফ ম্যারেজ, হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর। এখন বলেন তো এই সিনারিওতে এইজ অফ ম্যারেজটা আসলে কি হিসাবে আইডেন্টিফাই করছে। আমি এখানে একটা কথা মনে রাখতে বলি যে রিস্ক ফ্যাক্টর অলসো এ ফ্যাক্টর, বা এই জাতীয় শব্দ যদি ইউজ করা থাকে একটা সিনারিওর বাইরে, ঠিক আছে, তাহলে ধরে নিতে হবে ওই অলসো বা রিস্ক ফ্যাক্টর বা অ্যানাদার ফ্যাক্টর বা হিডেন ফ্যাক্টর, এই টাইপের কথাগুলোর সাথে আমি কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা মিলাবো। তাহলে এই সিনারিওতে কনফাউন্ডিং কে হতে পারে বলেন, আপনি বলেন। এস। এই এই যে ম্যারেজ, তো এইখানে এক লাইনে যে সিনারিও, এই সিনারিওটা দেখা যাচ্ছে সেম সেইনে, সেম সেইন, ঠিক আছে, সেম চেন, ঠিক আছে, সেম কজাল চেন। বাট এইজ অফ ম্যারেজ এটা কিন্তু আলাদা চেইন, হ্যাঁ, আলাদা একটা চেইনে বা আলাদা একটা লাইনে সে উঠাই দিছে, ঠিক আছে। তো এখানে যেটা ইন্ডিপেন্ডেন্ট
ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা এখানে যদি ইন্টারভেনিংও থাকতো, ঠিক আছে, তারা সবাই একটা সেম চেনে থাকে। আর কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা টোটালি আলাদা থাকে, অ্যানাদার রিস্ক ফ্যাক্টর, অ্যানাদার ফ্যাক্টর, অ্যানাদার হিডেন ফ্যাক্টর, অ্যানাদার কোমরবিডিটিস, ঠিক আছে, এই ধরনের শব্দ দিয়ে এগুলো ডিফাইন করা থাকে, ঠিক আছে। সো এইগুলো আমরা কনফাউন্ডার হিসেবে দেখবো, ঠিক আছে। তাহলে আমার ডাটা ভ্যারিয়েবল হলো, হাইপোথিসিস টেস্টিং হলো, এই দুইটা জায়গা থেকে আমরা কিন্তু দুইটা কোশ্চেন এবার এফসিউএস পার্ট 1 এ দিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন স্যাম্পলিং। স্যাম্পলিং থেকে আপনাদের অনেক কোশ্চেন আসছে স্যাম্পলিং থেকে, ইতিমধ্যে গত সেশনেও আসছিল। দেখেন 19-এ স্যাম্পলিং এর একটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং থেকে একটা কোশ্চেন আপনারা পাইছেন 19-এ, 20-এ একটা কোশ্চেন পাইছেন গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি ডিপার্টমেন্ট, এগুলো আমরা ক্লাসে দেখাই, এটাও সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে, সেখান থেকে পাইছেন। 23-এ একটা কোশ্চেন আসছে, 23-এ একটা কোশ্চেন, এটা যেটা আসছিল সেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং থেকে, গার্মেন্টস ফিমেল ওয়ার্কার আর কি, এটা আমরা ক্লাসে পড়াই গার্মেন্টস ওয়ার্কারের এক্সাম্পল দিয়ে, ঠিক আছে। ওকে, 24-এ একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা হচ্ছে, এটাও সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, পোস্টপার্টাম ডিপ্রেশন অবস্ট্রাকটিভ ওয়ার্ডে কোন স্যাম্পলিংটা আপনি সিলেক্ট করবেন। দেখেন অবস্ট্রাকটিভ ওয়ার্ডে পোস্টপার্টাম ডিপ্রেশন আর এই গাইনি অঙ্কোলজি ডিপার্টমেন্টে সিএ সার্ভিসের প্রিভ্যালেন্স কোনো পার্থক্য নাই। স্মল গ্রুপ অঙ্কোলজি ডিপার্টমেন্ট সবাই ক্যান্সারের পেশেন্ট, আর পোস্টপার্টাম এখানে সবাই হচ্ছে পোস্ট ডেলিভারির পেশেন্ট, ঠিক আছে, কোনো পার্থক্য নেই, একই জিনিস, জাস্ট কথা চেঞ্জ করে দিয়ে দিছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। যেহেতু 24-এ কয়েকদিন আগে কোশ্চেনটা আসছে, তবে এবার আশা করতেছি স্যাম্পলিং থেকে কোশ্চেন আমরা ফেস করব না। তারপরেও যদি স্যাম্পলিং থেকে কোশ্চেন আসে, তাহলে আমি বলবো যে যদি স্যাম্পলিং আপনাকে পড়াই লাগে, যদি পড়তেই চান, তাহলে আপনি সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা একটু দেখেন। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যে ব্যাপারটা সেটা আমরা সবাই জানি, এখানে দুইটা প্রিকন্ডিশন কাজ করে, একটা হচ্ছে গ্রুপটা অবশ্যই স্মল হতে হবে, আমি কিছু কি পয়েন্ট এখান থেকে আমি আপনাদের দিয়ে দিব জাস্ট, ঠিক আছে, এর বাইরে আপনারা আর কোনো এখানে চাপ নেবেন না। সেটা হচ্ছে স্মল গ্রুপ থাকে আর হোমোজেনাস, এখন আপনাকে সিনারিও দেখে এই গ্রুপটা স্মল আর হোমোজেনাস কিনা সেটা আপনাকে চিনতে হবে, ঠিক আছে। সেটা আপনি যদি না চিনতে পারেন, কারণ বায়োস্টেট হচ্ছে সামাজিক বিজ্ঞান, এখানে হাজার হাজার সিনারিও তৈরি করা যায়, ঠিক আছে। সো এই জিনিসটা যদি আপনি না চিনতে পারেন, তাহলে কিন্তু অ্যান্সার আপনি করতে পারবেন না, ঠিক আছে। সো স্মল হোমোজেনাস কিনা এটা আমাকে চিনতে হবে। ভাইয়া সিস্টেম হোমোজেনাস মানে কি বোঝাচ্ছেন? হোমোজেনাস মানে সবাই একই বৈশিষ্ট্যের কিনা, যেমন অঙ্কোলজি ডিপার্টমেন্টে সবাই ক্যান্সারের রোগী, ঠিক আছে, হোমোজেনাস গ্রুপ অফ পপুলেশন। তারপরে অবস্ট্রাকটিভ ওয়ার্ডে সবাই আপনার প্রেগন্যান্সি রিলেটেড পেশেন্ট, হোমোজেনাস গ্রুপ অফ পপুলেশন, ঠিক আছে। এটা আপনাকে চিন্তা করতে, আমাদের পপুলেশন কি কি আছে, পপুলেশন হোমোজেনাস হয়, পপুলেশন হেটারোজেনাস হয়, তাই না। তো সেম ক্যারেক্টারিস্টিক সেম বৈশিষ্ট্যের যে পপুলেশন গুলো সেগুলোকে আমরা হোমোজেনাস বলি, আর ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক যে পপুলেশন গুলো সেগুলোকে আমরা হেটারোজেনাস বলি, তাই না। এছাড়াও পপুলেশনে কি ভ্যারাইটি আছে, এছাড়া পপুলেশন আছে ফিনিট পপুলেশন, যেটা গণনা করে শেষ করা যায়, হ্যাঁ, ইনফিনিট যেটা অসীম, ঠিক আছে। এছাড়া পপুলেশন আছে ডাইনামিক, স্ট্যাটিক, এক এক লাইন করে আপনার এগুলো দেওয়া আছে এক্সাম্পল সহ শিটে, ঠিক আছে। যাই হোক, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং এর যে ব্যাপারটা, এই সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং এর যে জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে একটা রেগুলার ইন্টারভাল, হ্যাঁ, রেগুলার ইন্টারভাল, ঠিক আছে, একটা রেগুলার ইন্টারভালে সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিংটা কালেক্ট করা হয়, ঠিক আছে, রেগুলার ইন্টারভালে 3 জন অন্তর অন্তর, 2 জন অন্তর অন্তর, 5 জন অন্তর অন্তর, একটা রেগুলার ইন্টারভালে এটা কালেক্ট করা হয়। আপনাদের স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং থেকে কোশ্চেন আসেনি, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো মুহূর্তে আসতে পারে। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর একটাই কি পয়েন্ট, সেটা হচ্ছে হেটারোজেনাস গ্রুপ অফ পপুলেশনের ভিতরে, ঠিক আছে, আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংটা করে থাকি, হেটারোজেনাস গ্রুপ অফ পপুলেশন। এখন আপনার কমিউনিটির কথা বলতে পারে, ওইখানে সিনারিওতে এমন কিছু কথা বলবে, আপনাকে বুঝাই দিবে যে এই পপুলেশনটা হেটারোজেনাস গ্রুপ অফ পপুলেশনকে ইন্ডিকেট করতেছে, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ পপুলেশন সেখানে থাকবে, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিকের পপুলেশন সেখানে প্রেজেন্ট থাকবে। হেটারোজেনাস গ্রুপ অফ পপুলেশনের ক্ষেত্রে আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংটা করি, কিভাবে করি, হেটারোজেনাস গ্রুপকে আমরা শুরুতে হোমোজেনাস স্ট্র্যাটাতে ভাগ করি, হোমোজেনাস স্ট্র্যাটাতে ভাগ করি, ঠিক আছে, হোমোজেনাস স্ট্র্যাটাতে ভাগ করি, দেন প্রতিটা স্ট্র্যাটার ভিতরে আমরা লটারি বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যেটা লটারি করি, ঠিক আছে। প্রথমে হেটারোজেনাস গ্রুপকে হোমোজেনাস স্ট্র্যাটাতে ভাগ করে, এগুলো আমরা লেকচারে বলে থাকি, হ্যাঁ। তো যেহেতু আপনাদের খুব বেশি সময় নাই, আমি আপনাদের খুব বেশি সময় নিব না, ঠিক আছে, খুব লিমিটেড জিনিস দেখাবো, সেগুলো আপনাকে অ্যাটলিস্ট দেখে যেতে হবে। তো যাক, হেটারোজেনাস গ্রুপ অফ পপুলেশনকে আমরা হোমোজেনাস স্ট্র্যাটাতে ভাগ করে দেন তাদের
সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা লটারি করে। ক্লাস্টার স্যাম্পলিং যেটা, এটা হচ্ছে কোনো পপুলেশনের আমরা ক্লাস্টার করি না, আমরা এখানে কোনো পপুলেশনের ক্লাস্টার করি না, ঠিক আছে। এইখানে একটা পপুলেশনকে প্রেজেন্ট করে কোন একটা ইনস্টিটিউশন দিয়ে, যেমন এই যে এই কোশ্চেনটা 23 সালে যেটা এসেছিল, সেখানে গার্মেন্টস ফিমেল ওয়ার্কার, তো গার্মেন্টস ফিমেল ওয়ার্কার দিয়ে কিন্তু তারা বলে দিছে গার্মেন্টস ওয়ার্কার, তাহলে এইখানে পপুলেশনকে তারা রিপ্রেজেন্ট করে কোন একটা ইনস্টিটিউট দিয়ে। এইখানে আমরা যাদের ক্লাস্টার করি তারা সরাসরি আমার স্যাম্পলিং এ ইনক্লুড থাকে না, আমরা ক্লাস্টার করি ইনস্টিটিউশনে। যদি রোগী হয় সেক্ষেত্রে হাসপাতালের ক্লাস্টার করি, যদি গার্মেন্টস ওয়ার্কার হয় সেক্ষেত্রে গার্মেন্টস ফ্যাক্টরির ক্লাস্টার করি, যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে স্কুলের ক্লাস্টার করি, যদি কলেজ হয় বা মেডিকেল স্টুডেন্ট মেডিকেল কলেজের আমরা ক্লাস্টার করি। এই ক্লাস্টার স্যাম্পলিং এ আমরা যেটা করি সেটা আমরা সরাসরি আমার পপুলেশনে ক্লাস্টার করি না, আমরা ইনস্টিটিউশনে ক্লাস্টার করি, ঠিক আছে। ইনস্টিটিউশনে ক্লাস্টার করি, ইনস্টিটিউশনের ক্লাস্টার করে এই ইনস্টিটিউশনের ভিতরে আমরা লটারি করি, ঠিক আছে। এই ইনস্টিটিউশনের ভিতরে আমরা লটারি করি ক্লাস্টার স্যাম্পলিং, ঠিক আছে। এই হচ্ছে কি পয়েন্ট। মাল্টি স্টেজ মানে জানেন এরিয়া স্যাম্পলিং, লার্জ এরিয়া ওয়াইডলি ডিসপার্স পপুলেশনের ক্ষেত্রে আমরা করে থাকি এরিয়া স্যাম্পলিং। আর মাল্টিফেজ বেসড অন ক্যারেক্টারিস্টিক অফ দ্য সাবজেক্ট বা ক্লিনিক্যাল সিম্পটমস, ঠিক আছে, সিম্পটমস বেসড অন ক্যারেক্টারিস্টিক অফ দ্য সাবজেক্ট আর ক্লিনিক্যাল সিম্পটমস। সো এইখানে আমি অনেকগুলো কথা বলে ফেলছি, কিন্তু এ যাবৎকাল আপনাদের গাইনিতে কোশ্চেন আসছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং থেকে, এই যাবৎকাল গাইনিতে কোশ্চেন আসছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং থেকে, ঠিক আছে। আমি আপনাদের বললাম আপনি শুধু এতটুকুই পড়বেন, ঠিক আছে, এর বাইরে আপনার দরকার নাই। তাহলে দেখেন এতটুকু পড়ে আপনি পরীক্ষার হলে ঢুকে গেছেন, হ্যাঁ, ঢোকার পরে যাই দেখলেন এই কোশ্চেনটা আসছে, এটা হচ্ছে 21-এর একটা কোশ্চেন, আমি আপনাকে এর বাইরে আর কিছু পড়তে বলি নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে 21 সালের এই কোশ্চেনটা আসছে, এক্সাম্পল অফ কনভিনিয়েন্ট স্যাম্পল। এই অর্ডাই মনে করেন যে আপনি জানেন না, বা জানলেও জানেন যে এটা একটা নন র্যান্ডম স্যাম্পলিং এর একটা সাবটাইপ। নন র্যান্ডম স্যাম্পলিং এর যে 4-5টা আছে, কনভিনিয়েন্ট, পারপাসিভ, কোটা, স্নোবল স্যাম্পলিং, এই চারটার ভিতরে একটা সাবটাইপ হচ্ছে কনভিনিয়েন্ট স্যাম্পলিং, নন র্যান্ডমের একটা সাবটাইপ। যেহেতু আমাদের স্যাম্পলিং টেকনিক দুইটাই, একটা র্যান্ডম একটা নন র্যান্ডম, ঠিক আছে। তো র্যান্ডম গুলোর নাম যদি আমরা জানি, নন র্যান্ডমের নাম আমাদের মনে না থাকলেও কোনো একটা অসুবিধা হয় না, বড় কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং। তাহলে নন প্রবাবিলিটি, এটা ট্রু, এটা তো প্রবাবিলিটি না, এটা র্যান্ডম না, এটা ক্লাস্টার না, এটা স্ট্র্যাটিফাইড না। দেখেন আপনি যদি শুধুমাত্র র্যান্ডম স্যাম্পলিং এর এই ক্লাসিফিকেশনটা দেখে যান আর এই কি পয়েন্টগুলো মাথায় রাখেন, তবুও কিন্তু এই ধরনের কোশ্চেন আসলে আপনি অ্যান্সার করে আসতে পারবেন। এই জন্য আমি বলতেছি আপনি শুরুতেই কোশ্চেন দেখে ঘাবড়াই যাবেন না, শুরুতেই স্টেম দেখে ঘাবড়াই যাবেন না। কোয়েশ্চেন হতে পারে আপনার জন্য আনকমন, বা হতে পারে একটা টপিক আপনার জন্য আনকমন, কিন্তু স্টেম এমন কিছু থাকে যেগুলো আপনি যদি একটু কেয়ারফুলি অ্যান্সার করেন, অ্যান্সার সব কারেক্ট করে আসতে পারবেন, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কোশ্চেন না, এবং আমাদের যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে এই ধরনের কোশ্চেন আপনারা ফেস করবেন। আর এর বাইরে যদি খুব ডিফিকাল্ট কোশ্চেন হয়, সেটা আপনি শীট আপনাকে খুলে দিলেও পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবেন না, এটা হচ্ছে ফ্যাক্ট। এই ফ্যাক্টটা কিন্তু মাথায় রাখতে হবে। বাকিগুলো নিয়ে আমি ডিসকাশন করতেছি না। এরপরে আসেন আমাদের স্টাডি ডিজাইন। তাহলে আমাদের স্যাম্পলিং কিন্তু হয়ে গেল, স্যাম্পলিং থেকে কিন্তু এর বাইরে আমরা বেশি কিছু জানবো না, বা জানার আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। অ্যাটলিস্ট এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপরে স্টাডি ডিজাইন থেকে আমরা একটু কোশ্চেন দেখ, 17 সালের একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোহর্ট স্টাডি, ঠিক আছে। 19 সালে সেটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। আবার 19-এ একই সেশনে পরপর দুইবার, মানে একই সালে আর কি, ক্রস সেকশনাল স্টাডি। ডেসক্রিপটিভ স্টাডি 21-এ, ডেসক্রিপটিভ স্টাডি থেকে কোশ্চেনটা আসছে রিগার্ডিং কোহর্ট, আবার কোহর্ট, এটা হচ্ছে 21-এর কোশ্চেন। ওকে, এটা হচ্ছে 21 সালের একটা কোশ্চেন। আচ্ছা, তাহলে দেখেন এখন এই পর্যন্ত আপনাদের গাইনিতে কোহর্ট, ক্রস সেকশন থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। তো এবার কেস কন্ট্রোল থেকে আসতে পারে, আসতেই পারে, অসম্ভব কিছু না, অথবা র্যান্ডমাইজ কন্ট্রোল যেগুলো, সেগুলো থেকে আসতে পারে। তো এইখান থেকে আপনি কতটুকু পড়লে কোশ্চেন গুলো অ্যান্সার আপনি করতে পারবেন। আমরা তো জানি আমাদের স্টাডি ডিজাইন দুই রকমের হয়, অবজারভেশনাল একটা, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, তাই না। তো এর ভিতরে অবজারভেশনাল কি কি আছে, ডেসক্রিপটিভ আছে, অ্যানালাইটিক আছে। এই অ্যানালাইটিক আর ডেসক্রিপটিভের ভিতরে যদি আমি একটা পার্থক্যের কথা বলি, সে পার্থক্যটা কি হবে?
Comparison group. কম্পারিজন গ্রুপ। ভেরি গুড। তাহলে অ্যানালাইটিক স্টাডিতে যেটা থাকবে সেটা হচ্ছে কম্পারিজন গ্রুপ থাকবে, ডেসক্রিপটিভ স্টাডিতে থাকবে না কম্পারিজন গ্রুপ। ঠিক আছে, ওকে, এতটুকু আমরা জানলাম। এখানে অ্যানালাইটিক স্টাডি যে তিনটা নাম, কেস কন্ট্রোল, কোহর্ট, ক্রস সেকশনাল, এই তিনটা নামের কথা আমরা একটু জানলাম। এরপরে এক্সপেরিমেন্টাল স্টাডি কি আছে? এক্সপেরিমেন্টাল স্টাডি বা ইন্টারভেনশন স্টাডি। এই এক্সপেরিমেন্টাল আর অবজারভেশনাল যে পার্থক্য, যে এক্সপেরিমেন্টালে আপনার ইন্টারভেনশন হয় আর অবজারভেশনে ইন্টারভেনশন হয় না। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তো এখানে যে এক্সাম্পল গুলো সেগুলো আছে কি, চারটে এক্সাম্পল। এই চারটে এক্সাম্পলের নাম আমাদের মনে রাখতে হবে, ক্লিনিক্যাল ট্রায়াল, আরসিটি, আর বাকি যে দুইটা আছে এই দুইটা। ঠিক আছে, ওকে। তাহলে এখানে যদি আমি বলি যে কেস কন্ট্রোল স্টাডি আমি কার সাথে মিলাবো, প্রসপেক্টিভের সাথে না রেট্রোস্পেক্টিভের সাথে? retrospective. ভেরি গুড, রেট্রোস্পেক্টিভের সাথে। ওকে, আপনার হয়ে গেল, আর পড়া লাগবে না, এটা রেট্রোস্পেক্টিভের সাথে শেষ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনি রেট্রোস্পেক্টিভ দিয়েই অ্যান্সার করে আসতে পারবেন। কোড আমরা কার সাথে মিলাবো? Prospective. ভেরি গুড, প্রসপেক্টিভ। এই প্রসপেক্টিভের সাথে যদি আমি মিলাই দিই তাহলে আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যান্সার করে আসতে পারবো। তো রেট্রোস্পেক্টিভ যেটা স্টাডি, সেখানে যে টাইমটা থাকে সেটা রিলেটিভ টাইম, অ্যাবসলিউট টাইম না। সেখানে খুবই কম সময় লাগে। 5 বছরের স্টাডি 5 দিন, 7 দিন, 10 দিন আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, 1 ঘন্টাও করে ফেলতে পারি। ঠিক আছে, তো রেট্রোস্পেক্টিভ সময় কম লাগে, সময় কম লাগলে লেবার কম লাগবে, লেবার কম লাগলে টাকা কম লাগবে। ঠিক আছে, এবং এখানে রেট্রোস্পেক্টিভ স্টাডি করতে গেলে আমরা যেহেতু রেট্রোস্পেক্টিভে আমরা শুরু করি কোথায় থেকে, অনসেটটা কোথায় হয় আমাদের রেট্রোস্পেক্টিভ স্টাডির? আউটকাম থেকে। ভেরি গুড, আউটকাম থেকে আমাদের অনসেটটা হয়। যেহেতু আউটকাম থেকে আমরা কজ খুঁজি, কেন এই আউটকামটা আসলো সেই কজ খুঁজি। ঠিক আছে, এই কজ আমরা অনেক সময় পাই না। ঠিক আছে, এই জন্য এই কজ বা এভিডেন্স, লেস এভিডেন্স অফ কজালিটি। ঠিক আছে, বা ভালো কজ প্রুভ করতে সে পারে না রেট্রোস্পেক্টিভ। ঠিক আছে, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে রেট্রোস্পেক্টিভে আমরা অনেক সময় বিভিন্ন ফ্যাক্টর দিয়ে বায়াসড হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো হয়, এগুলো সব কেস কন্ট্রোলের সাথে মিলে যায়। রেট্রোস্পেক্টিভের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কেস কন্ট্রোলের সেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেম। আমরা যেহেতু এখানে আউটকাম থেকে জিনিসটা শুরু করি, তাই এটা আউটকাম বা ডিজিজ এর জন্য ভালো স্টাডিটা। ঠিক আছে, রেয়ার ডিজিজ, ডিজিজ উইথ লং ল্যাটেন্ট পিরিয়ড, এগুলো কেন ভালো সেগুলো আমরা লেকচারে বলছি গল্প দিয়ে। যাই হোক, এখন আর এগুলো নিয়ে বলবো না, জাস্ট আউটকামের জন্য ভালো, এটা আপনি মনে রাখেন। অনসেট যেখান থেকে সেখানে সেই স্টাডি তার জন্য ভালো। এবার যদি আমি কোড বলি প্রসপেক্টিভ, প্রসপেক্টিভ স্টাডি অনসেটটা হয় এক্সপোজার থেকে। এখানে অনসেটটা হয় এক্সপোজার থেকে, মানে কারণ থেকে আমরা ফলো আপ করি আউটকাম পর্যন্ত। তাহলে এখানে যে টাইমটা ভবিষ্যৎ নিয়ে কাজ, এই ভবিষ্যতের টাইম কখনো কনসাইজ করা যায় না। এখানকার যে টাইমটা সেটা হচ্ছে অ্যাবসলিউট টাইম। ঠিক আছে, অ্যাবসলিউট টাইম, এই টাইমটা কনসাইজ করা যায় না। 5 বছর মানে 5 বছর, এখানে সময় বেশি লাগে। সময় যেখানে বেশি লাগে সেখানে লেবার বেশি লাগে, সেখানে খরচ বেশি হয়। সেখানে যেহেতু আপনি এক্সপোজার বা কজ থেকেই স্টাডি শুরু করছেন, ইউ ক্যান ডিফাইন দ্য কজ ভেরি ক্লিয়ারলি, খুব ভালো কজ প্রুভ করতে পারবেন। ঠিক আছে, এখানে বায়াসটার পসিবিলিটিস কম। বাট লং টার্ম যেহেতু আপনি এই স্টাডিটা করেন, অনেক সময় মাঝপথে স্টাডি বন্ধ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যাট্রাকশন। ঠিক আছে, লস টু ফলো আপ, সেটা আমরা বলি। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনারা এর সাথে মিলাই ফেলতে পারেন, তাহলে এর বাড়তি আর কিছু পড়া লাগবে না। আপনি এরপরে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবেন, দেখবেন যে আমি যে কথাগুলো বললাম এর ভিতরে সব অ্যান্সার আপনি পান কিনা। এর ভিতরে ডেফিনেটলি সব অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আরেকটা জিনিস যেটা বাকি থাকে সেটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। এই ক্রস সেকশনাল স্টাডি আমরা একবার ডাটা কালেকশন করি। এখানে আমরা কোনো প্রকার কি করি না, একবার ডাটা কালেকশন করে থাকি। এখানে আমরা কোনো প্রকার রেট্রোস্পেক্টিভ প্যাটার্নেও যায় না, হ্যাঁ ফলো আপও দেই না, রেট্রোস্পেক্টিভ প্যাটার্ন যায় না, কিছুই করি না। এখানে আমরা একবার ডাটা কালেকশন করি। ঠিক আছে, একটা সাবজেক্টের থেকে একবার ডাটা কালেকশন করি, জাস্ট একটা সাবজেক্টের থেকে একবার ডাটা কালেকশন করি। ঠিক আছে, একবারে বেশি ডাটা কালেকশন করি না। এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এতটুকুই আমাদের জানতে হবে। ঠিক আছে, স্টাডি ডিজাইন থেকে এর বেশি কিছু না। আর যদি এর বাইরে ইন্টারভেনশনাল স্টাডি থেকে আপনারা কিছু জানতে চান, কিছু পড়তে চান, সেটা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আর ক্লিনিক্যাল ট্রায়ালের যে ফেজ, এখনো কোশ্চেন আসেনি, তবে দিয়ে দিতে পারে। ঠিক আছে, ফেজ আছে 4টা, সেগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আর কথা না বলি। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের 4টা স্টেজ আছে, একটা এনরোলমেন্ট, একটা হচ্ছে ড্রাগ অ্যালোকেশন, একটা ডাটা কালেকশন বা ফলো আপ, আর একটা হচ্ছে কম্প্যারিজন। তো এর ভিতরে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের কোন স্টেজে র্যান্ডমাইজেশন টেকনিকটা অ্যাপ্লাই করা হয়,
4টে স্টেজের ভিতরে কোন স্টেজে? ড্রাগ অ্যালোকেশন, তাই না, বা ইন্টারভেনশনে। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু আপনারা কোশ্চেন পাবেন, অ্যান্সার করতে হবে ছোট ছোট জিনিসগুলো থেকে। তো আরসিটি থেকে আমি এতটুকুই পড়তে বলবো। র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল থেকে যে স্টেজেস অফ র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, ক্যারেক্টারিস্টিক অফ র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, এই জিনিসগুলো, এর বাইরে কিন্তু আর কিছু লাগবে না। সিআইটিও লাগবে না, কোয়াসি এক্সপেরিমেন্টাল ট্রায়াল এইগুলো লাগবে না। ঠিক আছে, দেখেন এই জিনিসগুলো আপনি পড়লেন গাইনি রিলেটেড। হ্যাঁ, আমি আপনাকে শুধু এই জিনিসগুলো পড়তে বললাম। এখন আমি আপনাকে একটা কোশ্চেন দেখাচ্ছি, যে কোশ্চেনটা সার্জারিতে এসেছিল। আচ্ছা বলেন তো এই কোশ্চেনটা আপনি অ্যান্সার করতে পারবেন কিনা? প্রসপেক্টিভ স্টাডিজ কোনগুলো বলেন তো? Cohort study. কোহর্ট স্টাডি, cross sectional, Longitudinal. longitudinal, লংজিটিউডিনাল, এক্সপেরিমেন্টাল স্টাডি যত আছে, দুনিয়ার যাবতীয় এক্সপেরিমেন্টাল স্টাডি, সেগুলো শুরু হয় কোথা থেকে? আগে ইন্টারভেনশন না আগে অবজারভেশন? Observation. observation, আগে ইন্টারভেনশন, বিষ আগে মিশাবেন পরে খাওয়াবেন, আগে ইন্টারভেনশন। রিনা খান কি করতো? সাবানার খাবারে বিষ মিশাইতো, নাকি আগে মরে গেছে কিনা দেখতো? আগে বিষ মিশাইতো, তারপরে খাওয়াইতো, তারপরে ফলো আপ করতো খাইলো কিনা মরলো কিনা। তার মানে আমার মানে এক্সপেরিমেন্টাল যে স্টাডি গুলো, সেই স্টাডি গুলো শুরুটা হয় ইন্টারভেনশন থেকে। আগে আপনি ইন্টারভেনশন করবেন, ওইখান থেকে আপনার অনসাইট, তারপরে আপনি ফলো আপ করবেন। তো যত দুনিয়ার হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি আছে, সবগুলোই আপনার ইন্টারভেনশনাল, সবগুলো প্রসপেক্টিভ, সবগুলো লংজিটিউডিনাল, সবগুলো অ্যানালাইটিক, তাই না? তো যেখানেই প্রসপেক্টিভ বা রেট্রোস্পেক্টিভ শব্দটা থাকে, সেখানেই লংজিটিউডিনাল শব্দটা থাকে। এগুলো আমরা লেকচারে বারবার আপনাদের বলছি। যেমন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের ভিতরেই একটা ফিচার দেওয়া আছে, ঠিক আছে? সেই ফিচারটা হচ্ছে প্রসপেক্টিভ লংজিটিউডিনাল অ্যানালাইটিক। এটা শুধু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের জন্যই না, এটা হচ্ছে সকল প্রকার ইন্টারভেনশনাল স্টাডির জন্য। ঠিক আছে, এই ছোট ছোট কথাগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, পরীক্ষার হলে আশা করি কোনো অসুবিধা হবে না। সো কোয়াসি এক্সপেরিমেন্টাল ট্রায়াল ইজ এ এক্সাম্পল অফ ইন্টারভেনশনাল স্টাডি, সো ইট ইজ অলসো প্রসপেক্টিভ স্টাডি। যেহেতু ক্রস সেকশনাল স্টাডি আমরা ফলো আপ দেই না বা ডাটা কালেকশনও করে না, রিপিটেড টাইম হিস্ট্রি নেই না, সো ক্রস সেকশনাল স্টাডি এটা প্রসপেক্টিভও না, রেট্রোস্পেক্টিভও না। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনার মাথায় থাকতে হবে। এই কথাগুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার খুব বেশি কিছু পড়া লাগবে না, খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে না আপনাকে। আরেকটা কোশ্চেন দেখেন, অ্যাডভান্টেজ অফ ক্রস সেকশনাল স্টাডি। দেখেন ক্রস সেকশনাল স্টাডি থেকে কিন্তু আপনাদের কোশ্চেন ফেস করতে হয়েছে গাইনিতে। এই কোশ্চেনটা আপনাদের গাইনির না, এই কোশ্চেনটা কিন্তু অন্য ডিপার্টমেন্টে। তবুও এই ক্রস সেকশনাল স্টাডি, এই কোশ্চেনটা যদি আপনাদের আসতো, তাহলে খুব বেশি কি অন্যায় হতো? হইতো না। এই কোশ্চেন আপনাদের আসলেও আপনাদের অ্যান্সার করা লাগতো, তাই না? ওকে, তাহলে ক্রস সেকশনাল স্টাডি সম্পর্কে অ্যাডভান্টেজ জানতে চাইছে। আচ্ছা, ইনসিডেন্স স্টাডি, এটা কি ইনসিডেন্স স্টাডি না অন্য কোনো স্টাডি? কারো কি মনে আছে? Prevalence. ভেরি গুড, ভেরি গুড, এটা হচ্ছে প্রিভ্যালেন্স স্টাডি, যেহেতু আপনার মনে আছে। ওকে, আচ্ছা, এগুলো আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ব্যবহার করি না, এটা হচ্ছে একটা প্রিভ্যালেন্স স্টাডি। এটা আমরা পেয়ে গেছি অলরেডি অ্যান্সার। এটা লংজিটিউডিনাল না, কারণ ক্রস সেকশনাল প্রসপেক্টিভও না, রেট্রোস্পেক্টিভও না। এটা আমরা প্রগনোসিস দেখতে হলে তো আমাকে ফলো আপ করতে হবে, তাই না? তো ক্রস সেকশনে কি আমরা ফলো আপ করি? নেভার, কখনোই ফলো আপ করি না। সো এখানে আমরা প্রগনোসিস দেখবোই না, ঠিক আছে? সো এই জিনিসগুলো হবেই না। এটা ছিল একটা এসবি। আপনি যদি বি নম্বর বা ই নম্বর এগুলো নাও জানতেন, যদি আপনি শুধু এই ছবিটার কথা, যেটা আমরা লেকচারে বলি, এই ছবিটার কথা যদি আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে, যে বেসিনে ড্রপ বাই ড্রপ পানি পড়তেছে, আর বেসিনে এই মুহূর্তে কতটুকু পানি আছে, এই মুহূর্তে বেসিনে কতটুকু পানি আছে, সেটাকে আমরা বলতেছি প্রিভ্যালেন্স। ঠিক আছে, একবার ডাটা কালেকশন করব, এই মুহূর্তে কতটুকু পানি আছে, এই মুহূর্তে রোগীর সংখ্যা কত। সেব্রিনা ফ্লোরা ম্যাডাম যেমন এসে বলতো আমাদের যে আজকে করোনা রোগী বা এখন বর্তমানে টোটাল করোনা রোগী এতজন, এটা হচ্ছে প্রিভ্যালেন্স। নতুন রোগী মানে এভরি নিউ ড্রপ অফ ওয়াটার, এভরি নিউ কেস, এটাকে আমরা বলছি ইনসিডেন্স। তাহলে এই যে নিউ কেস, এভরি নিউ ড্রপ অফ ওয়াটার, নিউ কেস, এটা আসতিছে, ডে বাই ডে আসতিছে, এটা হচ্ছে প্রসপেক্টিভ প্যাটার্ন। হ্যাঁ, এটা আমরা কোহর্ট স্টাডি দিয়ে দেখে থাকি। আর প্রিভ্যালেন্স যেটা এই মুহূর্তে কতজন আছে,
সেটা আমরা ক্রস সেকশনাল স্টাডি দিয়ে দেখে থাকি। জাস্ট এই 2-4টা শব্দ যদি আপনার মনে থাকে তাহলেই দেখবেন যে এই 2 মার্কের কোশ্চেনটা আপনি অ্যান্সার করে চলে আসতে পারছেন। এইগুলো কিন্তু আমরা লেকচারে অনেকদিন থেকে পড়াই, ঠিক আছে? তো এটা একটা প্রিভ্যালেন্স স্টাডি। তো এই ধরনের কোশ্চেন আপনাদের ফেস করতে হইতে পারে যে কোনো মুহূর্তে, যেহেতু ক্রস সেকশন স্টাডি থেকে আপনাদের কোশ্চেন আসছে। তো আমার পরামর্শ থাকবে আপনারা এই জিনিসগুলোই পড়বেন, একটু চোখ নাক কান খোলা রেখে পড়বেন, কয়েকটা কোশ্চেন আপনি একটু সলভ করবেন, তাহলেই আপনার আর বেশি ডেপথে এন্টার করা লাগবে না আশা করি। আমাদের স্টাডি ডিজাইন দেখেন, স্টাডি ডিজাইন এত বড় টপিক, আমরা এর বেশি কিছু স্টাডি ডিজাইন থেকে পড়তে যাব না, বা এর বেশি কিছু এই মুহূর্তে আমরা পড়বো না। আমরা জিনিসটাকে কনসাইজ করব, সময় আমাদের হাতে খুবই কম, 3 উইকস, এবং এটা খুবই ক্রিটিক্যাল একটা সময় পার্ট ওয়ানের আগের, ঠিক আছে? সো দেখেন, লোকেশন অফ ডাটা থেকে আমরা দেখি কোশ্চেন গুলো। 17 সালে একটা কোশ্চেন আসছে, 21 সালে 4 বছর পর একটা কোশ্চেন আসছে, এরপরে কিন্তু কোশ্চেন আসেনি। লোকেশন অফ ডাটা থেকে যদি আমি চিন্তা করি যে এবার যদি একটা কোশ্চেন দেয় লোকেশন অফ ডাটা থেকে, তাহলে খুব বেশি অন্যায় হবে? খুব বেশি অন্যায় হবে না। লোকেশন অফ ডাটা থেকে এবার আপনি একটা কোশ্চেন পেতে পারেন লোকেশন অফ ডাটা থেকে, ঠিক আছে? না আসার পসিবিলিটিস আছে। তো ওই তিনটা যেটা বলে আসলাম, হাইপোথিসিস টেস্টিং, ডাটা ভ্যারিয়েবল, স্টাডি ডিজাইন, এখান থেকে তো পাবেনি, লোকেশন অফ ডাটা থেকেও চলে আসতে পারে, ঠিক আছে? তো লোকেশন অফ ডাটা থেকে আমরা আহামরি কিছুই পড়ি না, ঠিক আছে? আমরা জাস্ট সেন্ট্রাল টেন্ডেন্সি কিভাবে মেজার করা হয় এই জিনিসটা আর কি পড়ে থাকি। তো মিন, মিডিয়ান, এগুলো দিয়ে আমরা কোয়ান্টিটেটিভ ডাটা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করি, আর মোড দিয়ে আমরা কোয়ালিটেটিভ ডাটা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করি, ঠিক আছে? তো যে ডাটাতে আউটলেয়ার আছে বা এক্সট্রিম ভ্যালু আছে, সেই ডাটার সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার জন্য বেস্ট মেথড কি হতে পারে? কারো কোনো আইডিয়া আছে? মনে করেন যে আমি ডাটা আঁকাই, হ্যাঁ, এটা একটা যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড রেগুলার ইন্টারভেনশন, হ্যাঁ। আরেকটা আমি ডাটা দিলাম যেটাতে আউটলেয়ার আছে, ঠিক আছে, এক্সট্রিম ভ্যালু আছে। তাহলে এই দুইটা ডাটার ভিতরে, হ্যাঁ, আপনি কোন ডাটার আপনি সেন্ট্রাল টেন্ডেন্সি কোন পদ্ধতিতে মেজার করবেন? দুইটাই কোয়ান্টিটেটিভ ডাটা, মিন আর মিডিয়ান। মিডিয়াম মিডিয়াম ফার্স্টটা এ মিডিয়াম ফার্স্টটা প্রথমটা কি দিয়ে মেজার করব আমরা, আর সেকেন্ডটা কি দিয়ে মেজার করব? যদি সিঙ্গেল বেস্ট আমি আপনাকে বলতে চাই, মিডিয়াম দিয়ে করব শুনেন, আর সেকেন্ডটা পরে হচ্ছে মিন বেস্ট, দিয়ে না, সেকেন্ড হচ্ছে বেস্ট ফর মিডিয়ান, সেকেন্ড হচ্ছে বেস্ট ফর মিডিয়ান, ঠিক আছে, বেস্ট ফর মিডিয়ান। আর ফার্স্টটা যেহেতু মেইন বের করা রিলেটিভলি যে যোগ করে ভাগ করে দেওয়া, ঠিক আছে, সেটা মিন মিন। কেন বললাম আমি মিন? কারণ এখানে যে ডাটা সেট দেখেন 2, 4, 6, 8, 10, এগুলো আমি যোগ করে নাম্বার অফ ডাটা দিয়ে, মানে এখানে এন দিয়ে ভাগ করি, এন হচ্ছে 5, 1, 2, 3, 4, 5, 5 দিয়ে ভাগ করলে মিনটা আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এ নাম্বার ডাটার মিন যা, মিডিয়ানও তাই আসবে, কিন্তু আমার মিন বের করা রিলেটিভলি ইজি, ঠিক আছে? কেন ইজি? কারণ মিডিয়ান বের করতে হলে একটা ডাটাকে আমাকে সাজাইতে হয় সিকোয়েন্স অনুযায়ী, র্যাঙ্কিং করতে হয়, ঠিক আছে? কিন্তু মিনের ক্ষেত্রে এসবের কোনো দরকার নাই, যোগ করে ভাগ করে দেয়, এই কারণে রিলেটিভলি ইজি, বেস্ট। হুম। আর যদি একটা ডাটা সেটে এরকম এক্সট্রিম ভ্যালু থাকে, ডাটা সেট বি, এইখানে এই ডাটার মানে সেন্ট্রাল টেন্ডেন্সি যদি আমি বের করতে চাই, তাহলে আমি যদি এখানে মিডিয়ান ব্যবহার না করে মিন ব্যবহার করি, তাহলে কি সমস্যা হবে বলেন তো? হ্যাঁ, সেন্ট্রাল টেন্ডেন্সি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এক্সট্রিম ভ্যালু মিনকে খুবই এফেক্টেড করে খুব এফেক্ট করে। দেখেন এখানে 10,000 দেন বা 1 লক্ষ দেন, 1 কোটি দেন, মিডিয়ান কিন্তু সেম থাকবে, কোনোভাবেই মিডিয়ান চেঞ্জ হবে না, কিন্তু মিন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এই ধরনের ডাটার ক্ষেত্রে, যেটা স্কুইড ডিস্ট্রিবিউশন ডাটা যেগুলোকে আমরা বলি, যে ডাটাগুলোতে আউটলেয়ার থাকে, এই ধরনের এক্সট্রিম ভ্যালু থাকে, সেই ডাটাগুলোর ক্ষেত্রে মিডিয়ান বের করব আমরা। সেই ডাটাগুলো সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা বের করবো মিডিয়ান দিয়ে। আর যে ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে, যে ডাটাগুলো এক্সট্রিম ভ্যালু থাকে না, সেক্ষেত্রে আমার সহজ পদ্ধতি হচ্ছে মিন। এই যে এইচবি এর ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। এছাড়া মিন, মিডিয়ান, মোড সম্পর্কে তো আপনারা জানেন। মিন মানে মধ্যক, মিডিয়ান মানে মিডিল মোস্ট ভ্যালু, মিন মানে গড়, মিডিয়ান মানে মিডিল মোস্ট বা মধ্যক, আর মোড মানে হচ্ছে প্রচুর একটা ডাটা সেটে যে ভ্যালুটা বেশি পরিমাণ থাকে সেটাই, ঠিক আছে? আশা করি পারবেন, অসুবিধা হবে না। এখন ওইগুলো পড়ে গেলেন, হঠাৎ করে 23 সালে গাইনিতে একটা কোশ্চেন চলে আসছে, সেটা হচ্ছে মিন 30, মিডিয়ান 28, মোড 20, এখানে কোনটা সঠিক?
দেখেন এই কোশ্চেনটা অ্যান্সার করতে হলে এটা খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা অ্যান্সার করতে হলে আপনাকে সরাসরি চলে যাইতে হবে ফ্রিকোয়েন্সি কার্ভে। ফ্রিকোয়েন্সি কার্ভ কি, কার কার মনে আছে? ফ্রিকোয়েন্সি কার্ভ কি, কার কার মনে আছে? ফ্রিকোয়েন্সি কার্ভ দিয়ে আমরা কোন ধরনের ডাটা প্রেজেন্ট করি? কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটিভ ডাটা। ভেরি গুড। তাহলে আমরা যদি কোয়ান্টিটিভ ডাটা প্রেজেন্টেশনে একটা সিঙ্গেল বেস্ট মেথড চিন্তা করি কোয়ান্টিটিভ ডাটা প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টেশনের কথা আমি শুরুতে বলছিলাম, ওর সাথে একটু আমি এই জিনিসটা কোরিলেট করে দিচ্ছি, জাস্ট আর কিছু না। ঠিক আছে, তো কোয়ান্টিটিভ ডাটা প্রেজেন্টেশনের যদি আমি সিঙ্গেল বেস্ট একটা মেথড বলি সেটাকে আমরা হিস্টোগ্রাম বলে থাকি, তাই না? হিস্টোগ্রাম বলে থাকি। তো হিস্টোগ্রামের কিছু কমন বৈশিষ্ট্য আছে। এটা যদি 0 হয় এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তো ওয়াই এক্সিস যেটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে, আর এক্স এক্সিস যেটা সেটা ভ্যালু আর ক্লাস ইন্টারভাল সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো এই হিস্টোগ্রাম যেটা, এই হিস্টোগ্রামের আপনার যেহেতু ক্লাস ইন্টারভাল সেম থাকে, ক্লাস ইন্টারভাল সেম থাকে, সেই জন্য এই বারগুলোর যে ওয়েট সেটা সেম থাকে। ক্লাস ইন্টারভাল সেম থাকার কারণে বারগুলোর ওয়েট থাকে সেম। আর এটা যেহেতু হিস্টোগ্রামের মাধ্যমে আমরা কোয়ান্টিটেটিভ এন্ড কন্টিনিউয়াস ডাটা প্রেজেন্ট করি, হিস্টোগ্রামের প্রথম লাইন, হ্যাঁ, কোয়ান্টিটেটিভ এন্ড কন্টিনিউয়াস ডাটাটা প্রেজেন্ট করি হিস্টোগ্রামের মাধ্যমে, সেজন্য এই বারগুলোর ভিতরে কোনো ধরনের গ্যাপ থাকে না। ঠিক আছে, গেল এই কথা। এই যে হিস্টোগ্রাম, হিস্টোগ্রামের মিড পয়েন্ট গুলো যদি আমরা যোগ করে দিই তখন যে নামটা আমরা পাই সে নামটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। হিস্টোগ্রামের মিড পয়েন্ট গুলো আমরা যোগ করে দিছি, সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি পলিগন। এন্ড এই মিড পয়েন্ট গুলো যোগ করার পরে আমি যদি এই বারগুলো মুছে দিই, মিড পয়েন্ট গুলো যোগ করার পরে আমি যদি এই বারগুলো মুছে দিই হিস্টোগ্রামে, তাহলে আমি যেটা পাইতেছি এই যে কার্ভটা আমি পেয়ে গেলাম একটা, এই কার্ভটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। এখন আসেন, এই হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, আমরা চলে আসলাম। তাহলে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, দেন ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভে চলে আসলাম। এই যে ফ্রিকোয়েন্সি কার্ভ, এই ফ্রিকোয়েন্সি কার্ভটা আবার কয়েক রকমের হতে পারে। সেটা নর্মাল হতে পারে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন নর্মাল হতে পারে, অথবা স্কিউড হতে পারে, নেগেটিভ আর পজিটিভ স্কিউড, যে কোনো একটা স্কিউড হতে পারে, নেগেটিভ অথবা পজিটিভ যে কোনো একটা স্কিউড হতে পারে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি কার্ভ বলতেছি, এই ফ্রিকোয়েন্সি কার্ভ আমার নর্মাল হতে পারে। যদি নর্মাল ফ্রিকোয়েন্সি কার্ভ হয়, যেটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ বলি, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ফিচার আপনারা জানেন, বায়োলেটারালি সিমেট্রিক্যাল, বেল শেপ থাকে, সেন্ট্রালি যেটা সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা যেগুলো দিয়ে মেজার করে মিন মিডিয়ান মোড সেগুলো কোইনসাইড করে, তাই না? এটা ডিপেন্ড করে মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এছাড়াও আর কি থাকতে পারে? স্কিউড ডিস্ট্রিবিউশন থাকতে পারে। সেটা হতে পারে পজিটিভ স্কিউড, হতে পারে নেগেটিভ স্কিউড, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। তো পজিটিভ স্কিউড যেটা ডিস্ট্রিবিউশন, সেখানে মিনের পরিমাণটা বেশি থাকে, আর নেগেটিভ স্কিউড যেটা সেখানে মোডের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, পজিটিভ স্কিউড যেটা, যদি পজিটিভ আউটলেয়ার থাকে, পজিটিভ এক্সট্রিম ভ্যালু থাকে, তাহলে সেখানে মিনের পরিমাণটা বেশি থাকে। আর নেগেটিভ যদি আউটলেয়ার থাকে, এক্সট্রিম ভ্যালু থাকে, সেখানে মোডের পরিমাণটা বেশি থাকে। এই হচ্ছে আপনার ফ্লো চার্ট। ইন কেস অফ পজিটিভ স্কিউড মিন বেশি, ইন কেস অফ নেগেটিভ স্কিউড এখানে মোড বেশি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমাদের এখান থেকে আসছিল ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে, একটু ডেপথের কোশ্চেন। পেডিয়াট্রিক্সেও আসছিল এই কোশ্চেনটা, বাট এর থেকে একটু সহজ আসছিল। পেডিয়াট্রিক্সে এই গত বছরই আসছিল। তো দেখেন এইখানে এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনের সব থেকে বেশি কে, সব থেকে বড় কে? মিন 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 বড়, তাহলে এটা কোন ধরনের স্কিউড হওয়ার কথা? পজিটিভ 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 বা রাইট স্কিউড, তাই না? রাইট এখন কেন হলো পজিটিভ স্কিউড? এখন ধরলাম আমি একই ডাটা সেট আপনাদের দিলাম, ঠিক আছে, এখানে মনে করেন যে 10, ঠিক আছে, তো 10-এর জায়গায় আমি কি দিলাম, হচ্ছে 1000 দিলাম। তাহলে এই যে আউটলেয়ার বা এক্সট্রিম ভ্যালু আমি এটা দিয়েছি, এটা কি নেগেটিভ না পজিটিভ? মাইনাস কি আছে আগে? মাইনাস নাই, তার মানে পজিটিভ আউটলেয়ার। তাহলে মিন বাড়বে না কমবে এর? বাড়বে বাড়বে মিন বাড়বে। আর একটা সেম ডাটা সেট, ঠিক আছে, এখানে আমি কি করলাম, যে আউটলেয়ারটা দিলাম সেটা হচ্ছে নেগেটিভ আউটলেয়ার। এখন এর মিন কি হবে বলেন তো? এর মিন কমবে কমবে কমবে। তার মানে নেগেটিভ স্কিউড যেটা, লেফট স্কিউড নেগেটিভ স্কিউড, সেটাতে মিন কম থাকে, ঠিক আছে, আর পজিটিভ স্কিউড যেটা সেটাতে মিন বেশি থাকে। জাস্ট এই সিম্পল একটা কথা, আর কিছুই না।
ওকে, তাহলে আমার ডাটা প্রেজেন্টেশনের থেকে এই যে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ রিলেটেড এই কোশ্চেনটা আমাদের এই 23 সালে ফেস করতে হয়েছে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে এতটুকুই দেখবো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনাদের আমরা ডিসপারশন থেকে খুব বেশি আপনাদের ডিসপারশন থেকে আপনাদের খুব বেশি পড়ায় না। ডিসপারশনের খালি অ্যাবসলিউট মেজারমেন্ট আর রিলেটিভ মেজারমেন্ট, যে ডিসপারশন সেই অ্যাবসলিউট রিলেটিভের নামগুলো। তবে একটা জিনিস আমি অ্যানালাইসিস করতে যে দেখলাম, যা আপনাদের কপাল ভালো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে এবার কোশ্চেন আসার পসিবিলিটিস নাই। যদি চলে আসে তাহলে ধরে নেবেন যে তারা আসলে এমনি কোশ্চেন দিয়েছে, মানে আসলে তাদের কোশ্চেনে কোনো প্যাটার্নই নাই। ঠিক আছে, স্পেসিফিক তো আসবে না। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে বা এই মেজারমেন্ট অফ ডিসপারশন অ্যানালাইসিস করতে যে আমি যেটা দেখলাম, 21 সাল থেকে এখান থেকে কোশ্চেন আসা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 21-এ আসছে, 22-এ আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 23-এ আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 24-এ আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। চিন্তা করা যায়, পরপর 4 সেশন, মানে 4 বছর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কোশ্চেন আসছে। তো এবার আমার যে বিশ্বাস যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে এবার কোশ্চেন আসবে না, এটা আমার বিশ্বাস। বিশ্বাস ভুলও হইতে পারে, যাই হোক। তা আশা করছি আসবে না। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে যে জিনিসগুলো বা যে কোশ্চেন গুলো আসছে, আমি এখান থেকে আমার পরামর্শ হচ্ছে আপনাদের যে আপনারা জাস্ট এই কোশ্চেন গুলোই পড়বেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে, এই অ্যানালাইসিস গুলোই পড়বেন, আর কিচ্ছু পড়বেন না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে যদি এর বেশি কিছু আপনি পড়তে চান, তাহলে সেটা কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জিনিস, এটা হচ্ছে মেজারমেন্ট অফ ডিসপারশন। ডিসপারশন মেজারমেন্ট করার একটা অ্যাবসলিউট মেথড, মোস্ট কমনলি ইউজ করা হয়। ভ্যারিয়েন্স কে রুট করলে আমরা এগুলো পাই, এগুলো আমরা লেকচারে বলি। এর বাইরে যদি আপনি শীটে যেগুলো আছে সেগুলো মুখস্থ করতে যান, আলটিমেটলি কোনো লাভ নেই। আপনি স্টেম গুলো একটু অ্যানালাইসিস করে দেখেন যে শীটের সাথে এই স্টেম গুলো মেলে কিনা। মেলে না। আমরা গল্পে গানে যে স্টেম গুলো আপনাদের বলি, যে কথাগুলো বলি, সেগুলো থেকে স্টেম গুলো কয়েকটা মেলে। এর বাইরে শীটে যে স্টেম গুলো দেওয়া আছে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে শীটে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলো কিন্তু কোশ্চেনে স্টেমের সাথে মেলে না। সো এইখানে আপনারা খুব বেশি সময় দিবেন না। এখানে শুধুমাত্র যে কোশ্চেন আসছে 4 সেশনে, এই কোশ্চেন গুলো নিয়ে আপনারা একটু পড়ালেখা করবেন। এই কোশ্চেন গুলো আমি একটু দেখাই আপনাদের। ঠিক আছে, কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডাটা স্প্রেড। দেখেন, ডাটা স্প্রেড মেজার করার জন্য ব্যবহার করা হয়। স্প্রেড বা ডিসপারশন, মেজারমেন্ট অফ ডিসপারশন, মেজারমেন্ট অফ স্প্রেড, এটা মেজার করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করা হয়। দিস ইজ ট্রু। এছাড়াও রেঞ্জ আছে, রেঞ্জ দিয়ে মেজার করতে পারে, আরো কিছু ফ্যাক্টর আছে। এন্ড অ্যালগোরিদম বা জিওমেট্রিক মিন, এগুলোর একটাও না। এই জিওমেট্রিক মিন আমরা কখনো ব্যবহার করি না স্ট্যাটিস্টিকে। জিওমেট্রিক মিন ব্যবহার, আমরা যে মিনটা ব্যবহার করি এখানে অ্যারিথমেটিক মিন ব্যবহার করি, জিওমেট্রিক না। হ্যাঁ, অ্যারিথমেটিক মিন ব্যবহার করে থাকি। ঠিক আছে, এগুলো খুবই কঠিন টার্ম। এগুলো না জানা থাকলে আমি আমি এখন আপনাদের বলতেছি দেখে আপনারা বুঝতেছেন, বাট এই কোশ্চেন গুলো অনেক সময় হঠাৎই চলে আসে, যেগুলো অ্যান্সার করা পসিবল হয় না। ঠিক আছে, তো এই জন্য বলবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে খুব বেশি পড়ার দরকার নাই। আচ্ছা, পজিটিভ স্কোয়ার রুট অফ দা ভ্যারিয়েন্স। ঠিক আছে, আমরা রুট অফ দা ভ্যারিয়েন্স যে কতগুলো আমরা গানে গল্পে বলি, সেখান থেকে এই স্টেমটা আসছে। ঠিক আছে, ভ্যারিয়েন্স কে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে থাকি। ঠিক আছে, মোস্ট ইউজফুল মেজার অফ ডিসপারশন, এটাও আমরা গানে গল্পে আপনাদের বলে থাকি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে যে 4-5টা কথা আমরা আপনাদের বলি, এই 4-5টা মনে রাখলে আপনারা 3-4টে স্টেম অ্যান্সার করে বের হয়ে আসতে পারবেন। ঠিক আছে, ওকে। গেল, দেখেন এখানে যে 3টা পজিটিভ হয়েছে বা যে 3টা ট্রু অ্যান্সার আসছে, সেগুলো কিন্তু আমরা আপনাদের বলে থাকি লেকচারে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন রিগার্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিকুয়েল অফ ভ্যারিয়েন্সের সিকুয়েল না, ভ্যারিয়েন্সের হচ্ছে রুট। ঠিক আছে, ভ্যারিয়েন্সের সিকুয়েল না, ভ্যারিয়েন্সের রুট। মেজারমেন্ট অফ স্ক্যাটার অফ অবজার্ভিং অ্যারাউন্ড দ্য মিন, মিন থেকে কত দূরে, স্ক্যাটার মানে কত দূরে অবস্থিত। ঠিক আছে, এই শব্দগুলোর অর্থ যদি আপনি না জানেন, হঠাৎ করে পরীক্ষার হলে এই ধরনের স্টেম দেখলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না, আমাদের কাছে খুব কঠিন লাগে, খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, সো এখানে আপনাদের কোনো ফল্ট নাই, এখানে আপনাদের কোনো গিলটি ফিল হওয়ারও কোনো অপশন নাই। ঠিক আছে, এই ধরনের যদি কোশ্চেন আসে, এগুলো মিস হয়ে যাবে। তারপরেও যেহেতু চলে আসছে, জিনিসগুলো আপনারা দেখে রাখবেন। ঠিক আছে, তো এই স্ক্যাটার মানে মিন থেকে কত দূরত্ব অবস্থিত, সেই জিনিসটা ডেফিনেটলি আমরা সেই জিনিসটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মেজার করে থাকি। ঠিক আছে, বাস বাকিগুলো হবে না অ্যান্সার। ফলস। মোস্টলি ইউজড মেজার অফ ডিসপারশন, এটা তো জানেন 23 সালে যেটা আসছে মোস্টলি ইউজ, যেটা আমরা বলে থাকি সব সময় যে মোস্ট কমনলি ইউজ করা হয়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা আপনারা জানেন। ঠিক আছে, দেখেন
সো এখানে 22 সালে যে কোশ্চেনটা তার স্টেম গুলো বেশ কঠিন ছিল, ঠিক আছে। ওকে, যেটা আপনি শীট মুখস্থ করে গেলেও অ্যান্সার করতে পারতেন না। রিগার্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ টু ক্যালকুলেট মিন, নেভার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট মিন ক্যালকুলেশনের জন্য ব্যবহার করে থাকি না। টু হাই ভ্যালু ইন্ডিকেট, না, যত হাই ভ্যালু হবে তত দূরত্ব বেশি, হেটারোজেনাস, ঠিক আছে। অলসো কল্ড রুট অফ, না রুট অফ মিন ডেভিয়েশন না, রুট অফ ভ্যারিয়েন্স, ঠিক আছে, রুট অফ ভ্যারিয়েন্স, হ্যাঁ। ওকে, রাইট ইজ দ্য অ্যাবসোলুট মেজারমেন্ট অফ ডিসপারশন, অ্যাবসোলুট মেজারমেন্ট অফ ডিসপারশন, ঠিক আছে, বেস্ট ডিসপারশন ভ্যালু। ওকে, যদি এমসিকিউ হয় তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই দুইটা। সো আমরা গানে গল্পে যে কথাগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে বলি সেই কথাগুলো দিয়ে আপনি এই 24 সালের কোশ্চেন, 23 সালের কোশ্চেন এবং 21 সালের কোশ্চেন গুলো অ্যান্সার করে দিতে পারবেন যদি আপনি বুঝে থাকেন, যদি আপনি আমাদের কথাগুলো অ্যাবজর্ব করে থাকেন। কিন্তু 22 সালের যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে টাফেস্ট কোশ্চেন ফ্রম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা যদি আমি আপনাকে শিট খুলে দিই তাও আপনি অ্যান্সার করে আসতে পারবেন না। সো আমার আলটিমেট মেসেজ হচ্ছে যেগুলো আমরা বলতেছি সেগুলো আপনারা খুব ভালোভাবে কেয়ারফুলি অ্যাবজর্ব করার চেষ্টা করেন, সেই জিনিসগুলো ফলো করার চেষ্টা করেন। কি ক্যালকুলেট করবেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওই যে আপনার সূত্র আছে, আপনাকে কখনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে দিবে না। একবার আসছিল একটা এমসিকিউ এর ভিতরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 17 সালে, এরপরে আর আসেনি, 8 বছর আগে একবার আসছিল একটা স্টেমে 0.4 মার্কে, ঠিক আছে। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কেউ ক্যালকুলেট করতে দেয়নি, কারণ তো দিবেও না পরীক্ষায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে। এই ধরনের থিওরিটিক্যাল জিনিস দেয়, যেটা 24 সালে অলরেডি চলে আসছে। যে কোশ্চেনগুলো দেখালাম এই কোশ্চেন এবং রিলেটেড শিট একটু আপনি দেখে রাখবেন, আমরা যে কথাগুলো বলি এগুলো একটু মাথায় রাখবেন। বাস এতটুকু যদি রাখতে পারেন তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কোশ্চেন আসলেও মিনিমাম 3-4টে স্টেম আপনি কমন পেয়ে যাবেন, ঠিক আছে, এই আর কি। এছাড়া আমাদের আর আমরা শেষের দিকে, আমাদের লেকচার প্রায় শেষ। হাইপোথিসিস, হাইপোথিসিস আপনারা জানেন আমাদের কি কি ধরনের হাইপোথিসিস আছে, একজন একটু বলেন। রিসার্চ আর নাল নাল হাইপোথিসিস। রিসার্চ হাইপোথিসিস। হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, তাই না? এটা 22-এ একটা কোশ্চেন আসলো, এই হাইপোথিসিস থেকে কোশ্চেন আসা শুরু হয়েছে। 22-এ একটা আসছে, 23-এ একটা। এই পি ভ্যালু সম্পর্কে তো আমরা জানেন, আপনারা জানেন। তো পি ভ্যালু যে আমরা এখানে বের করছি এটা কার পি ভ্যালু? কার? আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি কার পি ভ্যালু? ভেরি গুড, নালের পি ভ্যালু, নালের পি ভ্যালু বের করি, ঠিক আছে। তো নালের পি ভ্যালু সিগনিফিকেন্স রেঞ্জ হচ্ছে 0.05, ঠিক আছে, সিগনিফিকেন্স রেঞ্জ হচ্ছে 0.05। এই 0.05 এর নিচে বা এর সমান যদি হয় তাহলে নাল আমরা রিজেক্ট করে দিই, ঠিক আছে। নাল রিজেক্ট করলে রিসার্চ অ্যাকসেপ্ট হয়ে যায়, ঠিক আছে, রেজাল্ট সিগনিফিকেন্ট আসে, হ্যাঁ। রিসার্চ হাইপোথিসিস থেকে কোশ্চেনটা আসছে, এটা একটু থিওরিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনগুলো আগে না দেখা থাকলে কখনো পড়ে অ্যান্সার করা সম্ভব নয়, ঠিক আছে, হাইপোথেটিক্যাল কোশ্চেন, হ্যাঁ। তো এগুলো দেখতে বলবো। হাইপোথিসিস থেকেও কোশ্চেন হুট করে একটা পি ভ্যালু দিয়ে চলে আসতে পারে, অসম্ভব কিছু না, যেহেতু 22-23 চলে আসছে, 24 আসেনি, 25-এ চলে আসতে পারে। এই হচ্ছে আমাদের পড়ার স্পেকট্রাম, ঠিক আছে। তো শুধুমাত্র যদি আপনি পি ভ্যালু ব্যাপারটা জানেন যে পি ভ্যালু কাট অফ ভ্যালু কত 0.05, আমরা কার পি ভ্যালু দেখি? নালের পি ভ্যালু দেখি, ঠিক আছে। তো নালের পি ভ্যালু যদি 0.05 এর কম হয় তাহলে নাল রিজেক্ট হয়, আর রিসার্চ অ্যাকসেপ্ট হয়, ব্যাস এতটুকুই, ঠিক আছে। তো দেখেন এখানে যে কোশ্চেনটা আসছে সেখানে পি ভ্যালু যেটা নালের সেটা 0.05 এর কম, তার মানে কি নাল রিজেক্ট। তাহলে নাল যদি রিজেক্ট হয়, তাহলে নাল যদি রিজেক্ট হয় তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে কে? অ্যাকসেপ্ট হচ্ছে রিসার্চ হাইপোথিসিস, রেজাল্ট হবে কি সিগনিফিকেন্ট, ঠিক আছে, পজিটিভ, হ্যাঁ, রিয়েলিস্টিক, এই রেজাল্ট গুলো আসবে, ঠিক আছে। তো নো চান্স অফ অ্যান ইভেন্ট টু অকার, এটা হবে না 100%, না 100% তো চান্স এটাও বলা যাবে না, যেহেতু একটা রেজাল্ট আসছে এখানে 100% বলা যাবে না। সিগনিফিকেন্স বা সিগনিফিকেন্স ভেরি লেস, নালের সিগনিফিকেন্স ভেরি লেস, ঠিক আছে। প্রবাবিলিটি লেস দেন, কারপর নালের প্রবাবিলিটি লেস দেন 5%, ঠিক আছে। হাই সিগনিফিকেন্স, এটা ফলস দিচ্ছে কার? হাই সিগনিফিকেন্স নালের, ঠিক আছে। যেহেতু এটা আমরা কার পি ভ্যালু বের করছি, নালের পি ভ্যালু বের করছি, ঠিক আছে। Okay, এটা নাল ধরে যদি আপনি অ্যান্সার করেন তাহলে অ্যান্সার গুলো সব মিলে যায়, ঠিক আছে। ঠিক আছে, আমি বলছি সবার শেষে রিগার্ডিং প্রিভ্যালেন্স, এটা 22-এ মিসেলেন্স একটা টপিক। মিসেলেন্স টপিক ওই যে আমরা ইনসিডেন্স প্রিভ্যালেন্সের যে জিনিসটা দেখালাম সেই জিনিসটা, এগুলো কোশ্চেন আমরা আপনাদের পরীক্ষায় দিচ্ছি, পরীক্ষায় দিয়ে প্র্যাকটিস করাইছি আপনাদের, ঠিক আছে। সেগুলো নতুন কোনো কোশ্চেন না। ইনক্রিজ টোটাল মানে বেড়ে গেছে টোটাল নাম্বার না, এটা হচ্ছে ইনসিডেন্সের কথা বোঝাইছে। সাফার দ্য ডিজিজ এট এ পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখবেন, এই প্রিভ্যালেন্স ইনসিডেন্স থেকে একটা কোশ্চেন, ঠিক আছে।
প্রিভ্যালেন্স ইনসিডেন্স থেকে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এই হচ্ছে টোটাল আপনাদের বায়োস্ট্যাটিক্স থেকে কোশ্চেনের জায়গা। সো আলটিমেট এখান থেকে আমাদের মেসেজ হচ্ছে, আমরা একটু শুরুতে চলে যাই, ঠিক আছে। আলটিমেট এখান থেকে আমাদের অ্যানালাইসিস, এখান থেকে আমাদের মেসেজ হচ্ছে আপনারা বায়োস্ট্যাটের পিছনে কতটুকু সময় দিবেন, কোনগুলো আপনাদের দেখা উচিত, সেটা আমি বলবো যে আমাদের যে ভাইয়া অ্যানালাইসিস। হ্যাঁ, বলেন। ভাইয়া এই যে পি ভ্যালুর এমন মান দিয়ে দিলে আমরা কি নালকে ভেবেই হচ্ছে অ্যান্সার গুলা দিব? নালকে ভেবে অ্যান্সার গুলো দেবেন, ঠিক আছে। নালের পিভালো ওইখানে স্টেমে লেখা থাকবে, হুম, যে নাল, এখানে যে কোশ্চেনটা আসছে, ঠিক আছে, সেই কোশ্চেনটা দেখেন, স্টেম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আরো কয়েকটা কোশ্চেন অ্যাড করলে সুবিধা হতো আপনাদের জন্য। গেল কই? একটু দেখেন জিনিসটা, আমি দেখাই। এখানে আপনাদের একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে, সেটা আমি বুঝছি। ওকে, এই যে কোশ্চেনটা আসছে, দেখেন এখানে পি ভ্যালু <clears throat> 0.05 মানে কি, এটা মানে জানতে চাই, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে যে নাল রিজেক্ট, রিসার্চ অ্যাকসেপ্ট, ঠিক আছে। তো এখানে যে সিগনিফিকেন্স ইজ ভেরি লেস, প্রবাবিলিটি লেস দেন 5%, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে নালের প্রবাবিলিটি, ঠিক আছে, নালের প্রবাবিলিটি বা নালের সিগনিফিকেন্স, ঠিক আছে। হাই সিগনিফিকেন্স এটা কার, এটা হচ্ছে রিসার্চের। হ্যাঁ, হাই সিগনিফিকেন্স এটা কার বোঝাচ্ছে, এটা হচ্ছে রিসার্চের হাই সিগনিফিকেন্স বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, যদি আপনি রিসার্চ চিন্তা করেন, অল্টারনেটিভ হাইপোথিসিস চিন্তা করেন, আলটিমেট রেজাল্ট চিন্তা করেন, তাহলে কিন্তু এটা ট্রু আসে, ঠিক আছে। হাই সিগনিফিকেন্স, হ্যাঁ, রিসার্চের সিগনিফিকেন্স হাই। 100% কখনোই ট্রু হবে না, যেহেতু একটা ভ্যালু থাকবেই নালের, 100% কখনোই ট্রু হবে না। আবার একেবারেই নো চান্সও হবে না কারো, ঠিক আছে, যেহেতু একটা ভ্যালু এখানে আছে। দুইটা কোনোটাই হবে না। আপনাদের যে কনফিউশনটা হয়েছে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে আলটিমেট রেজাল্ট হাই সিগনিফিকেন্স আসার কথা, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি নালের পি ভ্যালু 0.05 মানে কি এটা বোঝাইতে চাইছে, ঠিক আছে, মানে নাল সম্পর্কে আপনাকে জানতে চাইছে। আমার মনে হয় যে এই কোশ্চেনে আরো কিছু হয়তো ছিল, আমরা তো রিকল করি, রিকল করলে আমাদের অনেক কিছু গ্যাপ থেকে যায় কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেন হয়তো আরো কিছু ছিল যেগুলো আমরা মিস করছি। তো এখানে যেটা বোঝাইতে চাইছে সেটা হচ্ছে নাল সম্পর্কে কি বোঝাইছে 0.05 মানে, ঠিক আছে। আর পি ভ্যালু লেস দেন 0.05 মানে হচ্ছে নাল তো রিজেক্ট। এরপর আপনি স্টেম দেখেন, রিসার্চ তো অ্যাকসেপ্ট, এরপর আপনি স্টেম দেখেন, ওই স্টেমে স্পেসিফিক ভাবে দেখে আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি যে আপনি কোনটা অ্যান্সার করবেন, ঠিক আছে। রিসার্চ সিগনিফিকেন্ট দিবেন কি দিবেন না, ডেফিনেটলি রিসার্চ সিগনিফিকেন্ট, ট্রু দিবেন কি দিবেন না, ঠিক আছে। কোশ্চেন আরো কয়েকটা কোশ্চেন দেখালে আমি বোঝাইতে পারতাম বিষয়টা, ঠিক আছে। হ্যাঁ, এই কোশ্চেন, আচ্ছা কোশ্চেন দিয়েছেন না, ঠিক আছে। Probability is the measure of given observation occurring by chance denoted by p value. প্রবাবিলিটি উল্টা করে দিয়েছে না তো, গার ব্যথা হয়ে দিয়েছে। প্রবাবিলিটি ইজ দ্য মেজার অফ এ গিভেন অবজারভেশন অকারিং বাই চান্স, হ্যাঁ, হোয়াট ভ্যালু অফ পি। এটা যদি আপনার ডেফিনেটলি অকার যদি বলে, এখানে কিন্তু দেখেন এখানে এই জিনিসটা এই অপশন এ তে অন দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, প্রবাবিলিটি, ও ঠিক আছে, শোনেন, অপশন এ তে 1, বি তে 0.5, সি তে 0.1, এরকম অনেকগুলো দেওয়া আছে। এইখানে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে প্রবাবিলিটি থেকে, ঠিক আছে, প্রবাবিলিটি ভ্যালু বা পি ভ্যালু থেকে, ঠিক আছে। এখানে কিন্তু নালের সাথে সম্পর্কটা খুব একটা নাই, এখানে যেটা আসছে সেটা প্রবাবিলিটি ভ্যালু বা পি ভ্যালু, ঠিক আছে। তো ডেফিনেটলি অকার এই জিনিসটা চাইছে, এই জিনিসটা চাইছে মানে পি ভ্যালু ডেফিনেটলি অকার, এখানে অ্যান্সার এ হবে কিন্তু, ঠিক আছে, যে ডেফিনেটলি অকার চাইছে। যে আমরা তো জানি পি ভ্যালু বা প্রবাবিলিটি ভ্যালু মানে কি, কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ অ্যান ইভেন্ট টু অকার, ঠিক আছে। যদি পি ইজিক্যাল টু 1 হয় মানে ঘটনা ঘটবে ডেফিনেটলি, আর যদি 0 হয় মানে একেবারেই ঘটবে না। তো এখানে যে লাস্ট কথাটা বলছে যে
ইন্ডিকেট পি ইন্ডিকেট দ্যাট অন অবজারভেশন উইল ডেফিনেটলি অকার। তার মানে এখানে আপনার কাছে যেটা জানতে চাইছে পি ইজ ইকুয়াল টু অন যদি হয় তাহলে ডেফিনেটলি অকার, এন্ড পি ইজ ইকুয়াল টু যদি হয় আন্ডার নাল হাইপোথিসিস, যদি নালের পি ইজ ইকুয়াল টু অন হয়, কই গেল কলমটা, নালের পি ইজ ইকুয়াল টু যদি অন হয় তাহলে আন্ডার নাল হাইপোথিসিস ডেফিনেটলি নো, ঠিক আছে। আর যদি রিসার্চের পি ইজ ইকুয়াল টু অন হয় তাহলে আন্ডার অল্টারনেটিভ হাইপোথিসিস ডেফিনেটলি ইয়েস, ঠিক আছে। এই আর কি, এটা এ হবে, হ্যাঁ, এই আর কি। সো আমি আপনাদের যে জিনিসটা বোঝাইতে চাই যে এইখানে হাইপোথিসিস টেস্টিং থেকে পি ভ্যালু লেস দ্যান 0.5 বা 0.05 দেওয়া আছে, এটা আর কি নাল সম্পর্কে কিছু ইনফরমেশন আপনার কাছে জানতে চাইছে। এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, যেহেতু কনসেপশন আপনার আছে অ্যান্সার করে আসতে পারবেন, অসুবিধা হবে না, ঠিক আছে। তো এখানে আমাদের পড়ার বিষয় হচ্ছে অ্যানালাইসিস ডাটা ভ্যারিয়েবল স্ট্র্যাটেজিজ এন্ড হাইপোথিসিস টেস্টিং। ফ্রিকোয়েন্সি কার্ভটা আমরা দেখব, ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে কোশ্চেন আসছে, মেজারমেন্ট অফ লোকেশন থেকে কোশ্চেন আসতেছে, এই জিনিসগুলো দেখবো। বায়োস টেস্ট থেকে এতটুকুই যদি আমি পড়ি, বায়োস্ট্যাটিস্টিক থেকে যদি আমরা এতটুকু পড়ি, আমরা কতটুকু সময়, 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ, তো এতটুকু যদি পড়ি তাহলে আমাদের বায়োস্ট্যাট কভার হয়ে যায়, ঠিক আছে। আর বেশি কিছু লাগবে না, এখানে আর বেশি কিছু সময় দিব না। আর এখন আপনাদের 3 সপ্তাহ হাতে সময় আছে, আপনাদের এখন কাজ হচ্ছে শুধু কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা, ঠিক আছে। আপনারা শীট পড়ছেন, বহু শীট পড়ছেন, ঠিক আছে। এখন শীট পড়বেন, শীট রিভাইজ দিবেন বারবার, আলটিমেট কিন্তু খুব একটা বড় বা খুব একটা ভালো আউটকাম আসবে না। এখন আপনারা যেটা করবেন, স্পেসিফিক ইনফরমেশন মনে রাখার চেষ্টা করবেন, স্পেসিফিক ইনফরমেশন। এখন অনেক বিষয় আপনার রেসিডুয়াল হয়ে গেছে, অনেক বিষয় আপনার জমা হয়ে গেছে নলেজে, হ্যাঁ, আপনার ম্যাচুরিটি চলে আসছে। তো এখন অধিকাংশ বিষয় শীট পড়া বা অধিকাংশ টপিকের শীট পড়ার প্রয়োজনীয়তা নাই। এখন যে কাজটা করতে হবে, আপনি বেশি বেশি কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করবেন, কিভাবে পড়াটাকে কনসাইজ করা যায়, একেবারে গুছায় ফেলবেন, ছোট করে ফেলবেন জিনিসটা, ঠিক আছে। যত কনসাইজ করতে পারবেন জিনিসটা, যত কি পয়েন্ট দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, একটা ওয়ার্ড, একটা মেনোমিক, ঠিক আছে, সেই মেনোমিক ধরে বাকি সবগুলো আপনি ডিপে ঢুকে যেতে পারতেছেন। এই পলিসিগুলো আপনাকে তৈরি করে ফেলতে হবে এই 3 সপ্তাহে। আর আপনি যদি মনে করেন যে এই 3 সপ্তাহে প্রতিদিন শীট রিভাইজ দিব, তাহলে এই যে 21 দিন সময় আছে, এই 21 দিন লাগবে প্রতিদিন একটা করে শীট রিভাইজ দিতে শুধু, ঠিক আছে। তো এত সময় তো নাই, প্রতিদিন আমরা সব সাবজেক্টে মোটামুটি পড়বো, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি সবগুলো আমরা টুকটাক পড়বো, ঠিক আছে। তো আমরা প্রতিটাতেই 2-3 ঘন্টা করে সময় দিব, প্রতিটা সাবজেক্টের পিছনে 2-3 ঘন্টা করে সময় প্রতিদিন, 12 থেকে 15 ঘন্টা আর কি সময় দিব, বা 8-10 ঘন্টা, যারা চাকরি করেন বাইরে মিনিমাম 8-10 ঘন্টা সময় দিবেন, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য থাকবে এখন বেশি বেশি ইনফরমেশন মাথায় ইনক্লুড করা, বেশি বেশি কি পয়েন্ট, কি নোটস, ঠিক আছে, সেগুলো আমার বের করে নিয়ে আসে একটা টপিকের উপর থেকে, যে একটা সুতা ধরে যাতে গোটা টপিকটা আমি রিচ করতে পারি, গোটা টপিকটা যাতে যাতে আমার মেমোরাইজ হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা আমাকে একটু তৈরি করে ফেলতে হবে, বেশি বেশি রিভাইজ করতে হবে, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আর হতাশ হওয়ার কিছু নাই, আমরা 80% কোয়েশ্চেন কমন পাবো, নো ডাউট 80% কোয়েশ্চেন কমন পাবো, এবং একটু কেয়ারফুলি, একটু সিনসিয়ারলি, মানে স্ট্র্যাটেজিক্যালি যদি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করি, তাহলে আমাদের পার্ট পাস হয়ে যাবে। আর সামনে তো আপনাদের মক হবে, আগামীকালকে থেকে হয়তো মকের কোশ্চেন, মকের পরীক্ষা দিবেন, সলভ ক্লাস করবেন, আরো মেন্টর অনেক কথা বলবে, এক্সপিরিয়েন্স হবে, আপনারা নিজেরাও বুঝে যাবেন যে এই মুহূর্তে আপনার মুভমেন্ট কি হওয়া উচিত। এটা কিন্তু ভ্যারি করে পার্সন টু পার্সন, যে এক এক পার্সনের এক এক ধরনের মুভমেন্ট, হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম আমার পার্সপেক্টিভ থেকে আরেকজনের পার্সপেক্টিভ অন্যরকম হতে পারে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছি সেটা যে অ্যাবসলিউটলি ফলো করতে হবে তা না, আমার সাথে আপনাদের যদি মেলে তবে আপনি ফলো করবেন, ঠিক আছে। অনেকের পার্সপেক্টিভ ভিন্ন থাকে, অনেকের প্রিপারেশন নেওয়ার পলিসি ভিন্ন থাকে, তার আবার আমারটা ফলো করতে যাবেন না, ঠিক আছে। তো এই সব কিছু চিন্তা করে, হুম, থেকে করবো, দেখবো কোশ্চেন গুলো কি এসবিএ থেকে সলভ করব। হ্যাঁ, এসবিএ তো করবেনই, তো এসবিএ সলভ করা তো খুব বেশি কঠিন কিছু না। আমি সব সময় ইনফ্লুয়েন্স করে আপনাদের এমসিকিউ সলভ করার জন্য। এমসিকিউ সলভ করলে আপনার রিসোর্স যেটা আছে আপনার ভিতরে, যে নলেজটা আছে সেটা এনরিচড হয়। আর এসবিএ যেটা সেটা আপনি সলভ করতে পারেন, খুব বেশি সময় লাগে না এসবিএ তে, ঠিক আছে। তো আমার আহ, কথা হচ্ছে যে আপনি এমসিকিউ সলভ করেন, এমসিকিউ সলভ করলে আপনার রিসোর্স বা নলেজটা এনরিচড হবে, ঠিক আছে।
সলভ তো এতদিন করছেন, এখন জিনিসগুলো একটু কালচার করেন, ঠিক আছে? একটা জিনিস কেন হলো না, এই বিষয়গুলো একটু দেখেন। যেটা বুঝতেছেন না শীটের সাথে মিলাই নেন, এই আর কি। নেক্সট আপ করে টপিকগুলো পড়েন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ পার্ট 1 পাস করার পরে দেখা হবে ফেলিসিটেশনে। হ্যাঁ, ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।